প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। তো উনি যে ঘটনাটি এবারে আমাদেরকে পাঠিয়েছেন, যার কাছ থেকে উনি ঘটনাটি পেয়েছেন, তার নাম আব্দুল হান্নান। উনি ওনাদের পত্রিকা অফিসের নতুন একজন ড্রাইভার, আর ওনার নিজের সাথেই ঘটেছিল ঘটনাটি। এই হান্নান ভাইয়ের বাড়ি কুমিল্লায়। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2004 সালে। 2004 সালে এই আব্দুল হান্নান ভাই মতিঝিলে রিক্সা চালাতেন। মতিঝিলে যে দিলখুশা রোড রয়েছে, ওখানে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বেশ বড় একটা অফিস রয়েছে। উনি ওনার রিক্সায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল টানতেন। দিলখুশা রোডের এই কুরিয়ার সার্ভিসের নিচে বাইরে দেখা যায় যে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিশেষ করে ভাজা পোড়ার দোকান, পেঁয়াজু, পুরি, আলুর চপ, বেগুনি, এরকম তেলে ভাজা বিভিন্ন জিনিসগুলো অনেকে তৈরি করছেন। এরকম বেশ কিছু দোকান রয়েছে। তো ওইখানে একজন ব্যক্তি দোকানদারি করতেন, তার বাড়িও কুমিল্লা, ওই একই এলাকায় পরিচিত। রাতে যখন কাজ শেষ হতো, হান্নান ভাই আবার ওই ভাইয়ের সাথে দেখা করতেন, গল্প গুজব করতেন। অনেক সময় হতো কি, যেই ভাজা পোড়াগুলো রয়ে গেছে, এইগুলো ওই দোকানদার ভাই হান্নান ভাইকে দিয়ে দিতেন, যে তুমি বাড়িতে নিয়ে যাও, বউ ছেলে পেলে নিয়ে খাও, এগুলো তো পরেই থাকবে, বাসি হয়ে যাবে। উনি আবার তরতাজা জিনিস তার কাস্টমারদেরকে খাওয়াতে পছন্দ করতেন। বাসি জিনিস আর নতুন করে তেলে ভেজে কাস্টমারদেরকে দিতেন না। আবার কখনো কখনো আগেই শেষ হয়ে যেত, বসে বসে গল্প গুজব করতেন। যদি থাকতো কখনো, তখন আর কি দিয়ে দিতেন আর কি। অল্প কিছু থাকলে দুইজন মিলে খেয়ে ফেলতেন, আর বেশি থাকলে এই হান্নান ভাইকে দিয়ে দিতেন, পরিবারের সদস্যদের সাথে নিয়ে যেন খেতে পারেন। এই যে হান্নান ভাই যে রিক্সাটা চালাতেন, এই রিক্সার গ্যারেজ ছিল মুগদার বাসার টাওয়ারে। ওইখানে রিক্সাটি রেখে উনি বাসায় চলে যেতেন। ওই বাসার টাওয়ার থেকে সোজা গিয়ে একটা মসজিদ পড়ে। মসজিদটি পার হয়ে মদিনাবাগ খালপার, আর খালপারের একটু পরে বাম পাশে বাঁশের বানানো সাঁকো পার হয়েই হান্নান ভাইয়ের বাসা। ওইখানে এখনো তার পরিবার নিয়েই বসবাস ওনারা করছেন। এখন যেমন মূল ঘটনায়, তো একদিন বৃহস্পতিবার রাত্রে মতিঝিল ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল টানার কাজ শেষ করে রাত তখন প্রায় 2টো বেজে যায়। যেহেতু পরের দিন শুক্রবার ডেলিভারি বন্ধ থাকে, বৃহস্পতিবার কাজের প্রেশারটা বেশি থাকে। তো উনি এত রাত্রে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তখন ওই যে যিনি ভাজা পোড়ার দোকানদার, তাকে ডাক দেয়, এই হান্নান, এদিকে আসো, এদিকে আসো, কাজ তো শেষ, বাসায় যে যাচ্ছ, আমার কিন্তু ভাজা পোড়া আছে, যাও বাসায় নিয়ে যাও, বউ পোলাপানদেরকে নিয়ে খাইও, আর কালকে তো দোকান খোলা রাখবো না, এগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে। তখন হান্নান ভাইকে ওই দোকানদার পুরি, পেঁয়াজু, বেগুনি, এরকম বেশ কিছু খাবার দিয়ে দিয়েছেন। রাত তো 2টোর বেশি বেজে গেছে। তো উনি ওই বাসার টাওয়ারে রিক্সা গ্যারেজে রেখে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। ওই সময় কি হয়, ওনার হাতে তো জিনিসগুলো রয়েছে। অনেক সময় হয় না যে আমাদের হাতে কোনো খাবার থাকলে হাঁটতে হাঁটতে আমরা খাবার খাই। উনি ওই খাবারগুলোর ভিতর থেকে কয়েকটা বের করে খেতে খেতে হাঁটা শুরু করেছেন। আর রাতের বেলা এই তেলে ভাজা বা ভাজা পোড়া খাবার খেয়ে হাঁটাহাঁটি করতে গেলে ভয়ের ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটে, কিন্তু ঢাকা শহরের বাস্তবতায় এটা কি আসলে সহজে ঘটে? চতুর্দিকে আলোকিত, অনেক মানুষ হাঁটাহাঁটি করে, অনেক রাতেও কিন্তু মানুষদের হাঁটাহাঁটি দেখা যায়। এখানে আর ভূত প্রেতের সমস্যা কোথায়? তো উনি এভাবে খাচ্ছেন আর হাঁটছেন। হাঁটতে হাঁটতে মদিনাবাগ খালপাড়ের যে মসজিদ, এই মসজিদটা পার হয়ে যখনই উনি এগিয়েছেন, তখন মনে হলো ওনার পুরো শরীরটা অনেকটা ভারী হয়ে গেল। অজানা একটা ভয় ওনার মনের ভিতর তখন বিরাজ করতে থাকে। এই হান্নান ভাই কিন্তু বেশ সাহসী মানুষ, ভয় ডর ওনার মধ্যে কমই, কিন্তু তখন কেন যেন এক অজানা ভয় ওনার ভিতরে কাজ করছে। মসজিদটা পার হয়ে বেশ কয়েক কদম যখন এগিয়েছেন, তখনই দেখেন রাস্তার বাম পাশ থেকে একটা কালো বিড়াল ওনার সামনে দিয়ে চলে যায়। আর এক কদম পা ফেলতে উনি দেখেন রাস্তার ডান পাশ থেকে আরেকটি কালো বিড়াল অস্বাভাবিক ভাবে হেঁটে চলে গেল ওনার পাশ দিয়ে। উনি দেখতে পেলেন প্রায় বড় মোটা সোটা একটি কুকুরের মতো বিড়াল, মানে বিড়ালের সাইজ হয়ে গেছে কুকুরের মতো, এইরকম একটা বিড়াল এখন চলে আসছে। চোখ দুটো আগুনের মতো জল জল করছে। এভাবে করতে করতে 4-4টা অস্বাভাবিক আকৃতির বিড়াল ওনার চারপাশ ঘিরে এবার হাঁটছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি।
ওই সময় আবার রাস্তায় লোকজনও নাই, যদিও মাঝে মাঝে কিছু লোকজন দেখা যায় ওই সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। উনি তো বুঝতে পেরেছেন এগুলো কোনো সাধারণ বিড়াল নয়, এই যে ভাজা পোড়া রয়েছে, এই জন্য এই বিড়াল রূপী জিনগুলো ওনার পিছু নিয়েছেন। ওনার তো তখন আর ভয়ে পা চলে না, পা প্রায় অবশ হয়ে গিয়েছে, হাঁটতেও পারছেন না ভয়ে। চারদিকে শুনশান পরিবেশ, ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে ওখানে। কি যে করবেন এগুলো উনি ভাবছেন। পরক্ষণে উনি শুনতে পান একটি অদ্ভুত জিনিস। ওনার পেছন দিক থেকে কর্কশ কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসে, বলে, ঘিরে হান্নান, পেঁয়াজু, পুরি, বেগুনি, আলুর চপ সব একা একাই খাবি তোরা? আমাদেরকে কিছু দিয়ে যা, আমরাও খাই, এগুলো আমাদেরও পছন্দ। হান্নান ভাই চিন্তা করলেন, এগুলো যদি এখন না দিয়ে যাওয়া হয় ওনার তো ক্ষতি হতে পারে। উনি বাধ্য ছেলের মতো ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ওনার কাছে যেই ব্যাগটা ছিল, ব্যাগের ভিতর থেকে এই পেঁয়াজু একটা একটা করে ছুঁড়ে দিচ্ছেন। যখনই ছুঁড়ে দেন, ওই অস্বাভাবিক আকৃতির বিড়াল এসে খপ করে সেটা খেয়ে নেয়। ওই ছুঁড়ে দেন, খেয়ে নেয়। এইভাবে দিচ্ছেন আর উনি ধীরে ধীরে বাড়ির দিকে আগাচ্ছেন। এইভাবে দিতে দিতে এগুলোর অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। এখন এর পরেও ওই বিড়াল রূপী জিনগুলা যায় না। একটা পর্যায়ে হান্নান ভাইয়ের খুব রাগ হয় যে আমার বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি আর এরা পথেই সব শেষ করে ফেলতেছে। আরে খাবি, খা, দিলাম তো অনেকগুলা, এরপর তো চলে যাবে, তা না, আছেই। ওনার তো মেজাজ যায় বিগড়ে, রাগের মাথায় একটা বিড়ালকে এমন জোরে এক লাথি মেরেছেন, লাথি খাবার পর ওই বিড়ালটা প্রায় 10 হাত দূরে ছিটকে পড়েছে। উনি সাথে সাথে দেখেন যে একটি বিড়াল বাদে অন্য সব কয়টা বিড়াল অদৃশ্য হয়ে গেল, একদম চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। যে বিড়ালটাকে উনি লাথি মেরেছেন এটাকে উনি দেখতে পাচ্ছেন। বিড়ালটা দূর থেকে গড় 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 আওয়াজ করছে, মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে ওনার উপরে। আর উনি কিন্তু এভাবে করতে করতে বাসার সামনে চলে আসছেন, মানে ওইভাবে খাবার দিচ্ছিলেন, দিতে দিতে বাসার কাছাকাছি চলে আসছেন আর কি, এভাবে বাসার সামনেই চলে আসছেন। তো বাসায় প্রবেশ করতে হলে কিন্তু একটা বাঁশের সাঁকো পার হতে হবে। উনি যখনই এই বাঁশের সাঁকোর উপর এসে দাঁড়িয়েছেন তখনই উনি উপলব্ধি করতে পারেন যে সাঁকোটা খুব ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করছে, প্রচুর পরিমাণে ঝাঁকাঝাঁকি হচ্ছে এখানে। ওই দুষ্টু বিড়াল রূপী জিনটা চাচ্ছে যে এই হান্নান ভাইকে সাঁকো থেকে ফেলে দিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করতে। উনি কিছুটা সময় বাঁশের সাঁকোটি খুব জোরে করে শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনার আরো রাগ হতে থাকে। উনি তখন ওই বিড়াল রূপী জিনটাকে বলছেন যে, একটা লাথি দিছি 10 হাত দূরে যায় পড়ছিস, এখন কানের নিচে এমন একটা চড় মারবো না খালের ভিতরে পড়বি, যা ভাগ এখান থেকে। এই কথা যখনই না উনি বলেছেন তখনই উনি দেখেন যে উনি যেই বাসার রুমে থাকেন ওই বাসার সামনে বিশাল বড় আকৃতির একটা অবয়ব দৃশ্যমান হলো। শরীরে অসংখ্য লোম, চোখ দুটো ভয়ঙ্কর রকমের বড়, আর চোখ দুটো মনে হচ্ছে চোখের কোটরি থেকে ছিটকে বের হয়ে আসবে, এতটা বের হয়ে এসেছে। আর চোখ দুটো লাল টকটকে জলজল করছে। আর ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে এবং খুব রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর রূপ দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহর নাম তো স্মরণ করছেন, দোয়া দুরুদ যা জানছেন সেটা তো পড়ার চেষ্টা করছেন, এগুলো সব একটা একটার সাথে গুলিয়ে যাচ্ছে। ভয় এগুলো তো আসলে সব মনেও থাকে না। কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ার পর উনি দেখতে পারলেন যে উনি যে ঘরে থাকেন তার পেছন দিকে যে ওয়াশরুমটা রয়েছে ওই দিকটা দিয়ে এক লাফে ওই অবয়বটা চলে গেল আর অদৃশ্য হয়ে গেল। এর কিছুক্ষণ পরে ফজরের আজান দিয়ে দেয়। উনি তো চিন্তা করেন আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি, চিন্তা করেন ঘটনা এখানেই শেষ। কিন্তু না, ঘটনা এখানে শেষ না। এই হান্নান ভাইয়ের বাবা কিন্তু ওনার ওই এলাকায়, ওনার বাড়ি তো কুমিল্লা, তো কুমিল্লায় কিন্তু একজন নাম করা কবিরাজ হিসেবে উনি পরিচিত ছিলেন। তার বেশ কিছু জিনও ছিল যাদের মাধ্যমে উনি চিকিৎসা করাতেন। পরের দিন রাতের বেলা হান্নান ভাই ঘুমিয়ে আছেন, স্বপ্নে একটি অবয়ব আসে। সেই ভয়ঙ্কর অবয়বটা যেটাকে উনি ওনার বাসার সামনে দেখেছিলেন ভয়ঙ্কর রূপে, ওই অবয়বটা এসে বলছে, তুই আমাকে লাথি মেরেছিস, তোকে আমি কিছু করতে পারছি না, কারণ তোর বাবার অনুগত কিছু জিন রয়েছে, সবসময় তোদের পরিবারকে সুরক্ষা দেয়, এই জন্য তোকে কিছু করতে পারছি না। আর ওরা কিভাবে সুরক্ষা দেয় বা কিভাবে দিচ্ছে এটা তোকে বলবো না, তবে তোর উপর যে আমার রাগ আছে এই রাগটা আমি ছাড়বো। তুই যেই বাসায় বসবাস করিস সেই বাড়িওয়ালার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা,
আমি ওই মহিলা তার সন্তানের উপর দিয়ে আমি রাগ উঠাবো, তাদেরকে আমি মেরে আমি আমার রাগ উঠাবো, আর ওই বাচ্চাটাকে আমি খাবো। এই বলেই স্বপ্নের মধ্যে অবয়বটা চলে যায়। সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ওনার খারাপ লাগতে থাকে যে ওনার কারণে একজন নিরীহ মহিলার জীবন যাবে, তার গর্ভের সন্তানেরও জীবন যাবে, এটা তো আসলে মেনে নিতে কষ্টই হয়। পরবর্তীতে ঠিক সেটাই হয়। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার আগেই ওই বাড়িওয়ালার স্ত্রীর হঠাৎ করে ডেলিভারি পেইন ওঠে। 7 মাসে কিন্তু ডেলিভারি পেইন ওঠার কথা নয়, কিন্তু ডেলিভারি পেইন উঠে যায়। এক অপরিপক্ক মৃত বাচ্চা জন্মগ্রহণ করে হসপিটালে, আর এর কিছু সময় পর ওই মহিলাও মারা যায়। হান্নান ভাই চিন্তা করেছিলেন যে উনি ওনার বাবার কাছ থেকে কোনো চিকিৎসা নিয়ে আসবেন এই মহিলার জন্য, যাতে করে ওনার কারণে এদের ক্ষতি না হয়। কিন্তু সেটাই হয়ে গেল। ওই যে তেলে ভাজা যে জিনিসগুলো বাসায় যে উনি নিয়ে আসছেন, এগুলো কিন্তু উনি আর পরিবারের সদস্যদেরকে খেতে দেন নাই, ফেলে দিয়েছিলেন। হান্নান ভাই এখনো আফসোস করেন যে ওনার কারণে এমন দুজন মানুষের প্রাণ গেল যে এখনো পৃথিবীর আলো বাতাসই দেখেনি, আর এমন একজন মহিলার প্রাণ গেল যে এই বিষয়ে কিছুই জানে না। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনিক চৌধুরী। আমি বর্তমানে অবস্থান করছি ফ্রান্সের একটি শহরে। এটি আমি ইমেলে লিখে দিচ্ছি, কেননা আমি যে শহরটিতে থাকি এখানে খুব অল্প পরিমাণ বাংলাদেশি রয়েছে। এখানে আমরা অ্যারাউন্ড 50 থেকে 60 জন বাংলাদেশি আছি। তো সেই ক্ষেত্রে আমার যে স্থানের ব্যাপারে আমি ঘটনাটি লিখছি সেই স্থানটা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে যে শহরটিতে আছি সেখানে একটা বিল্ডিং আছে, যেটাকে বাড়ি বলা যাবে না, কারণ এটার উপরের দিকে ফ্ল্যাট আর নিচে ছিল অনেকগুলো দোকান, রেস্টুরেন্ট ইত্যাদি। তো বাড়িটি বর্তমানে পরিত্যক্ত। আমার কাছে বাড়িটির ছবি এবং ভিডিও আছে, আপনি চাইলে আমি সেগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে যদি আপনি চান। আর সেই বাড়িটি নিয়ে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। সত্যি বলতে বাড়িটা হচ্ছে যে আমি এই শহরের একদম কেন্দ্রে, ঠিক তার আশপাশে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে, যেমন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং ইত্যাদি তার খুব আশেপাশে, এবং তার কাছে খুব বড় বড় কিছু সুপার শপ আছে, যেমন লুক্লার্ক, মেট্রো ইত্যাদি। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এরকম একটা বিজি এরিয়াতে এরকম একটা অ্যাবান্ডন বাড়ি, যেটা এমন একটা অ্যাবান্ডন বিল্ডিং যেটা মানে আমার কাছে ছিল স্ট্রেঞ্জের মতো। তো যাই হোক, 2022 সালের জুন মাসে আমি এই শহরটিতে আসি। তো এই শহরে আসার পরে আমি সর্বপ্রথম একটা স্কুটার কিনি, যেহেতু আমি স্টুডেন্ট। আর হচ্ছে যে এখানে বেশিরভাগ স্টুডেন্টরা বা যারা নতুন আসে তারা পার্ট টাইম জব হিসেবে ফুড ডেলিভারির কাজগুলোকে বেছে নেয়। তো আমিও যথারীতি স্কুটার কেনার পরে প্রথম দিকে যখন আমি উবার ইটস এর আবেদন করি, এখানে আমার আবেদনটা অ্যাপ্রুভ হতে কিছুটা সময় লাগছিল। তো এই সময়ের ভিতরে আমি জাস্ট শহরটাকে ঘুরে দেখতাম। দেখার জন্য সবসময় শহরের এরকম ব্যস্ততম একটা পয়েন্ট, এরকম একটা অ্যাবান্ডন বাড়ি দেখে আমার কাছে মনে হতো যে এখানে কি স্ট্রেঞ্জ, কিছু একটা তো অবশ্যই আছে, কেননা এত দামি একটা জায়গায় এই জায়গাটা কেন খালি থাকবে। তো যাই হোক, আপনারা জানেন এখানে ফরাসিরা, ওরা ফরাসি ভাষায় কথা বলে। ওদের সাথে যেহেতু আমি নতুন ছিলাম তখন আমি ভাষাটা ভালোভাবে জানতাম না। এটা অ্যারাউন্ড 2022 সালের জুলাই মাসের ঘটনা। তো তখন আমি একদিন হঠাৎ করে দেখলাম ওই বাড়িটার সামনে একটা ময়ূর। তো সচরাচর শহরের মাঝখানে ময়ূর, এটা একটু অড, যদিও আমি মানে এই ব্যাপারটাতে ইউজড ছিলাম না। আমি হয়তো ভাবছি যে আমি নতুন আসছি, এই শহরে হয়তো এরকম হয়। তো ওই বাড়িটার ভিতরে একটা ময়ূর দেখলাম আমি বিকালবেলা। রোদ ছিল, আশেপাশে অনেক মানে গাড়ি ঘোড়া ছিল। এই দেশে কিরকম হয় যে রাস্তায় গাড়ি যাচ্ছে, কেউ আশপাশটা দেখে না।
তো যাই হোক, আমি কৌতূহলবশত সেই বাড়িটার সামনে দেখলাম একটা ময়ূর। তো আমি জাস্ট স্কুটার থেকে নেমে ভিতরে যাই, ভিডিও করি ময়ূরটাকে। তো এটা দৌড়ে সেই পরিত্যক্ত ভাঙা বিল্ডিংটার ভিতরে চলে যায়। তো ওকে ফাইন, আমি সেদিন আর ওটা নিয়ে মাথা ঘামাই নাই। এরপরে আরেকদিন হঠাৎ করে আসলাম, দেখি যে একটা সজারু, মানে ওই যে কাঁটাযুক্ত যে প্রাণীটা, তো সজারু দেখলাম। আমি দেখলাম সেটা যথারীতি ওই বাসার ভিতরে ঢুকে গেল। তো যাই হোক, আমার এটা নিয়ে অতটা আগ্রহ ছিল না। আমার মূল ঘটনাটা শুরু হয় 2022 সালের ডিসেম্বর মাসের সময়। একদিন তখন অলরেডি আমার উবার ইটস এর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি ফুড ডেলিভারির কাজ করি রেগুলার। তো যেহেতু এই সুপার শপ যেগুলো ছিল, লুক্লার্ক, নেপ্টো, আলদি, লিডল ইত্যাদি হচ্ছে যে আপনার রাত 8টার পরে সেগুলো বন্ধ হয়ে যায়। তো শুধু ম্যাকডোনাল্ডস, বার্গার কিং ইত্যাদি বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো খোলা থাকে। তো এরকম একদিন আমার একটা অর্ডার আসে যে আমি একটা রেস্টুরেন্ট থেকে একটা ক্লায়েন্টের কাছে খাবার দিয়ে আসতে যাচ্ছি। তো এই এই জায়গাটার আসলে ওয়েদার কেমন, মানে সাগর পাড়ের এরিয়া, তো এই দিকটাতে আপনার এক এক দিন এক এক রকম ওয়েদার থাকে। লাইক এই শীতকালীন সময়ে দেখা যাচ্ছে যে প্রচুর বাতাস আর হুট করে ঝড় বৃষ্টি এরকম শুরু হয়। তো ডিসেম্বর মাস তখন প্রচুর ঠান্ডা, অলমোস্ট -1-2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে। আমি অনেক ঠান্ডার ভিতরে একদম পুরো শীতের কাপড় পরে আছি। এরকম অবস্থায় আমি আসছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে সেদিন আমার কাছে আমার রেইনকোটটা ছিল না। তো আমি যথারীতি বাইক নিয়ে ভাবি একটা নিরাপদ জায়গায় যাব। এর ভিতরে বাড়িটার সামনে এসে আমার বাইকের স্টার্ট অফ হয়ে যায়। তো বিশ্বাস করবেন না রাসেল ভাই, ওই বাড়িটার সামনে এসে আমার বাইকের স্টার্ট অফ হয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওইখানে যে অ্যাবান্ডান বাড়িটা ছিল, একটা পরিত্যক্ত বাড়ি ছিল, ওইখানে আসলে কোনো অ্যাবান্ডান বাড়ি না, কোনো পরিত্যক্ত বাড়ি না। আমি দেখতে পারি যে ওইখানে অনেক ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, নিচে তার পাশে একটা ট্যাক্সি ফোনের দোকান। এই দেশগুলোতে ট্যাক্সি ফোনের দোকান হয় সাইবার ক্যাফের মতো, অনেক জমজমাট একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, তো আমি এই দিকটা দেখে রীতিমতো অবাক হয়ে যাই যে হয়তো 2-3 দিন আগে আমি যখন ওই জায়গাটা দেখেছি ওইটা অ্যাবান্ডান ছিল। তো আজকে রাত 10টা বাজে, আমি তাকিয়ে দেখতেছি এখানে এরকম এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তার পাশে ওরকম ট্যাক্সি ফোনের দোকান, আবার উপরেও মনে হচ্ছে যে ওইখানে যে কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট গুলো আছে, বাসাগুলা, ওই দিকটাতে মনে হয় মানুষজন থাকে। তো আমি রীতিমতো অবাক হয়ে যাই রাসেল ভাই। আমি ভাবি যে একটা উন্নত দেশ, এরা হয়তো একদিনের ভিতরে 2 দিনের ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেললো পরিত্যক্ত বাসাটাকে। এটা আমি আমার মাথায় ধরা নাই। আমি জাস্ট চিন্তা করছি যে হয়তো এটা সম্ভব। কিন্তু আমি নিজেকে ওই সময় আমার বুঝানোর মতো কিছু ছিল না, যেহেতু আমি দেখতেছি ভিতরে অনেক মানুষ, একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, অনেক মানুষ বসে খাচ্ছে, তারা ড্রিঙ্কস করতেছিল। তো আমি অ্যাজ ইউজুয়াল, যেহেতু বৃষ্টিও হচ্ছে টিপটিপ, আমি জাস্ট আমার বাইকটাকে পার্কিং এ রেখে আমি ওইটার ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমি ওইখানে মানুষ যাদের দেখি, তারা মোটামুটি হচ্ছে কেমন একটু ওল্ড পিপল, লাইক যাদের বয়স 70+, এরকম মানুষ প্রচুর সেখানে। তারা হচ্ছে ড্রিঙ্কস করতেছে, বিভিন্ন খাবার খাচ্ছে। তো আমি জাস্ট তাদের একজনকে সৌজন্যমূলক কথাবার্তা বলে আমি তাদের সাথে ডিসকাস করি আজকে ওয়েদারের ব্যাপারে। তো দেখলাম যে সে কেমন যেন আমার সাথে কথা বলতে অতটা আগ্রহী না। জাস্ট আমাকে বললো আচ্ছা ঠিক আছে বসেন আপনি, বা এরকম সৌজন্যমূলক কথা। তো এটা বলার পরে আমি ওইখানে বসার পরে আমার জাস্ট হচ্ছে যে সিম্পল একটা, আমার ক্ষুধা লেগেছিল প্রচুর, আমি ওইখান থেকে সিম্পল একটা খাবার অর্ডার করি। এই ডেজার্ট টাইপের, তিরামিসু টাইপ, এটা তিক্তদিয়ান বলে। এটা অর্ডার করি। ওরা কিছুক্ষণ পরে ওই অর্ডারটা তারা কাউন্টারে বলে তৈরি হয়ে গেছে, আমি সেটা নিয়ে জাস্ট খাওয়া দাওয়া করি। তো এটা খাওয়া দাওয়া করার পরে রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার আর কিছু মনে নাই। এক্স্যাক্টলি আমি যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি দেখি যে অলমোস্ট 2 দিন পার হয়ে গেছে। লাইক আমি যেদিন ওইখানে যাই সেদিন ছিল শনিবার, আর আমি যখন আমার ঘুমটা ভাঙে
আমি দেখি যে সেদিন হচ্ছে সোমবার, মানে শনিবার রাত রবিবার রাত পার হয়ে গেছে, আমি সোমবার সকালে জাস্ট ওইখানে সজাগ পাই। কিন্তু বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমি যখন সজাগ পাই আমি দেখি আমি ওই অ্যাবান্ডান বিল্ডিংটা এই 2 তলাতে। হ্যাঁ, সেখানে কোনো রেস্টুরেন্টও নাই, কোনো ঘর বাড়িও নাই, কোনো মানুষ মানে থাকার মতো কোনো পজিশন নাই। এখানে জানালাগুলা ভেঙে আছে, ইট পড়ে আছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি প্রথমে জাস্ট আমি চিন্তা করতে পারতেছিলাম না আমি কিভাবে এই জায়গাতে আসলাম আর এটা কোথায়। তো আমি যখন নিচে আসি তখন দেখি বাইরে আমার মানে স্কুটারটা যথারীতি পার্কিং এর জায়গায় পার্কিং এ আছে। হ্যাঁ, আমার পার্কিং এর স্কুটারটা আছে, নিচে কোনো রেস্টুরেন্টও নাই, কোনো বিল্ডিংও নাই, একদম মানে ডাইরেক্ট অ্যাবান্ডান একটা জায়গা। তো আমি ওই সময় ভয় পেয়ে যাই, আমি দেখি আমার মোবাইল অফ হয়ে আছে, কোনো মোবাইলে চার্জ নাই। আর মানে আমি উবার ইটসে থাকলে তো অনলাইনে থাকি, তো ওইখানে হয়তো অনলাইনে থাকার কারণে ওই মানে চার্জটা শেষ হয়ে গেছে, এটা টাউন থাকার কারণে। আর বের হয়ে আমি যখন ওইখান থেকে আসতেছিলাম বাসাটার দিকে তাকাচ্ছিলাম, আমি জাস্ট নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমার কাছে তো এটা গত রাতের মতো মনে হয়েছে। আমার জাস্ট মনে হয়েছে যে আমি এখানে গতকালকে রাতে ঘুমাইছি, এখন আমি বের হয়ে আসতেছি। কিন্তু গতকালকে রাতে তো আমি এখানে ঘুমানোর কথা মনে হয়নি, আমার মনে হচ্ছে যে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, অনেক মানুষজন ছিল যারা একসাথে খাওয়া দাওয়া করছিল, একটা পার্টি হচ্ছিল। হ্যাঁ, তো এই জায়গাটা এরকম আবার হঠাৎ করে অ্যাবান্ডন হয়ে গেল কি করে? যাই হোক, আমার মানে এই মাথার মধ্যে প্রশ্নগুলো খেলতেছিল, তো আমি আর কোনো কিছু মিলাইতে পারিনি। আমি ভাবছি যে ওকে ফাইন, এটা হয়তো মানে আমার ভুল, আমি গত রাতে এখানে এসে ঘুমাইছি। তো এরপরে যখন আমি আমার বাসায় আসি, তো ভাই আমার ঘটনাটার মূল চমকটা এই জায়গাতে। আমি বাসায় এসে সেটা যখন আমি ঘড়ি দেখি বা আমার মোবাইলটা অন করি, তখন আমি খেয়াল করি যে এখানে 2 দিন চলে গেছে। হ্যাঁ, 2 দিন চলে গেছে, কিন্তু আমার যে ভার্সিটি ডরমেটরিতে মানে আমার বাসায় যে আমার পাশের রুমমেটটা ছিল, তাকে আমি বলি যে এরকম দেখো, সে একটা চাইনিজ ছেলে, ওর নাম হচ্ছে তাশি। তো আমি ওকে বলি যে তাশি, তুমি কি জানো আমি 2 দিন কোথায় ছিলাম? তো ও বলে কেন, কি হয়েছে? আমি ওকে বলি যে দেখো, আমি এরকম একটা জায়গায় গেছিলাম, ওই জায়গাটা তুমি চেনো? ওই জায়গাতে আমি যাওয়ার পরে দেখি মানে আমি ওদের সাথে খাওয়া দাওয়া করলাম, ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে আর আমার কোনো কিছু মনে নাই। তো বলতেছে না, তুমি তো এই বাসাতেই ছিলা, লাইক তোমার সাথে আমার গতকালকে দেখা হলো, কিচেনে তুমি কি যেন করতেছিলা, আমি তোমার সাথে কথা বললাম, তুমি বললা ওকে ফাইন। তো এটা শোনার পরে মানে আমি জাস্ট হচ্ছে মানে আমি আর নিতে পারতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে এগুলা। আসলে বিশ্বাস করবেন না, লাইক আমি আমার জাস্ট আমার মেমোরিতে আছে আমি ওই জায়গাতে খাওয়া দাওয়া করেছি, এরপরে আমি ঘুম থেকে উঠেছি। আমার জাস্ট মনে হয়েছে যে আমি হয়তো মানে সর্বোচ্চ হলে একটা রাত আমি ওখানে ঘুমাইছি। তাও আমি একটা রেস্টুরেন্টে টেবিল চেয়ারে বসেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। যখন আমি নিজেকে আবিষ্কার করি আমি 2 তলায় একটা পরিত্যক্ত বিল্ডিং এ ছিলাম। আর ওই সময়টাতে যেহেতু 2 দিন আমি ওই জায়গাতে ছিলাম, আমি যখন ক্যালেন্ডারটা দেখি, হ্যাঁ, তো 2 দিন আমার যথারীতি আমি উবার ইটসে কাজে যাইনি, আমি ক্লাসে যাইনি। তো আমার এই যে জিনিসগুলো কিন্তু অ্যাবসেন্ট আছে। কিন্তু আমার বাসায় যে আমার রুমমেট ছিল বা আমার পাশের রুমে যে থাকে, ও বলছে ও আমাকে বাসায় দেখেছে। এটা কিভাবে সম্ভব আছে ভাই? আমার মানে এটা শোনার পরে আমার কোনোভাবে আর মাথায় ঢুকতেছিল না। এই বিষয়গুলো নিয়ে আমি মানে অনেক বেশি ভেঙে পড়ি। ওদিন আমার একটানা বেশ কয়েকদিন জ্বর ছিল। এরপর আমি এখানে যে মসজিদ আছে, একটা মুসলমান কমিউনিটির একটা স্ট্রং মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি যে আমার সাথে এগুলা ঘটেছে, এখন আমি কি করতে পারি। তো উনি আমাকে বললো যে এরকম হয়, পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি বা আমরা জানি না, কিন্তু তারা আছে। তো তুমি ওই জায়গাতে ছিলা, কিন্তু তোমার হয়ে অন্য আরেকজন হয়তো এখানে এক্সিস্ট করেছে। যাই হোক, তুমি এগুলা নিয়ে আর মাথা ঘামাও না, তুমি নামাজ পড়ো, রেগুলার সব ঠিক হয়ে যাবে। তো এরপর আমি ওই রুটটাতে অনেকবার গিয়েছি, ওই বাসাটার দিকে তাকিয়েছি, দেখেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম কি জানেন, এই জিপসি সম্প্রদায়ের কিছু লোকজন, জিপসি বলতে রোমানিয়ান একটা জাতি আছে, ইউরোপে যারা থাকেন তারা জানেন যে তাদের সবকিছু থাকার পরে তারা রাস্তাঘাটে থাকে, বন জঙ্গলে থাকে, এরকম পিছনে ব্যাগ নিয়ে রাখে অনেক বড়, আর ছেঁড়া ময়লা জামা কাপড় পরে থাকে তারা।
সাধারণত মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ায়। তো জিপসি সম্প্রদায়ের আমি অনেক মানুষকে দেখতাম ওইখানে যেতে। তো একদিন এরকম একজনকে আমি জিজ্ঞেস করলাম যে এই তোমরা এই জায়গাটাতে আসো কেন, বা এই জায়গাটাতে কি তোমাদের? তো তখন ওই জিপসি সম্প্রদায়ের লোকটা আমাকে বললো যে এটা কখনোই অ্যাবান্ডন ছিল না। আমরা যেটা জানি তোমরা সেটা জানো না। এই জায়গাটা কখনো অ্যাবান্ডন ছিল না, এটা কখনো অ্যাবান্ডন হবেও না। তোমরা যতই ভাবে এটা খালি হয়ে গেছে, এটা আমাদের জায়গায়, এটা আমরা থাকবো সব সময়। তো এরপরে আমি ওর কাছ থেকে যেটা জানলাম যে এখানে একটা সময় এই মানে এই বিল্ডিং এর যে মালিক ছিল, এইখানে একজন ভাড়াটিয়া ছিল যে কালো জাদু প্র্যাকটিস করতো। কিন্তু বিল্ডিং এর মালিক সেই ভাড়াটিয়াটির সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে মানে অবৈধভাবে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে অথবা বের করে দেয়। এর কিছুদিন পরে ওই বিল্ডিং এরই ঠিক 2 তলায় হচ্ছে যে ওই ভাড়াটিয়া যে ছিল ওকে কিন্তু অলরেডি বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে ওই জায়গাতে সুসাইড করে। লাইক ওই বাসাতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মানে যে জায়গাটাতে আমি ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করেছিলাম রাসেল ভাই, ওই 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 বিল্ডিংটাতে সে আত্মহত্যা করেছিল। আর এরপরে থেকে ওইখানে অনেক ধরনের অ্যাবনর্মাল ঘটনাগুলো ঘটতে থাকে। তো ওইখানে সত্যি একটা নিচে একটা রেস্টুরেন্ট ছিল, একটা ট্যাক্সিফোনের দোকান ছিল, উপরে তলায় ফ্ল্যাট ছিল, কিন্তু ওই জিনিসগুলো এখন আর কেউ ওইখানে থাকতে পারে না এই ধরনের মানে অ্যাবনর্মাল ঘটনাগুলোর কারণে। তো এরপরে থেকে ওই বিল্ডিংটা অ্যাবান্ডন আছে। আর ওই বিল্ডিং এর যে মালিক ছিল সে একজন মানে সিঙ্গেল পার্সন ছিল, সিঙ্গেল ওল্ড ম্যান। উনি বিয়ে করে নাই বা ওনার কোনো উত্তরাধিকার ছিল না। তো ওই লোকেরা যে মৃত্যু হয়েছে সেটা অনেক অপমৃত্যু ছিল। তো এরপরে থেকে ওই বাসাটা বা ওই বিল্ডিংটা টোটালি অ্যাবান্ডন, মানে এই দেশে যেরকম হয় আর কি, যে একটা প্রপার্টি যদি কোনো ওনার না থাকে তো সেটা হচ্ছে যে সরকারের মালিকানা পেয়ে যায়, এবং ওই জায়গাটা সরকার যতদিন পর্যন্ত স্থাপনা একদম মিশে না যায় ততদিন পর্যন্ত সরকার এখানে হস্তক্ষেপ করে না। তো ওই জায়গাটা এখন ওইভাবেই আছে। আপনারা চাইলে আমি ছবি ভিডিও এগুলো শেয়ার করতে পারি, কারণ আমি বুদ্ধফিল্মের সাথে আছি 2011 সাল থেকে, সেই শৈশবকাল থেকে। তো ধন্যবাদ রাসেল ভাই আমার স্টোরিটা প্লে করার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন। যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ রাজশাহী থেকে। সাব্বির তার বন্ধু সৈকতের কাছ থেকে শোনা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন, যেটি তিনি কলেজ লাইফে শুনেছিলেন এবং তিনি খুব আগ্রহ নিয়ে ঘটনাটা শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাবো সাব্বিরের পাঠানো ঘটনায়। তো সেই সময় সৈকত যিনি ছিলেন তিনি একটা স্টোর রান করতেন রাজশাহীতে। একটা স্টোর মানে একটা দোকান, সেই দোকানটা ছিল স্টেশনারি দোকান, মানে এই যে কাগজ কলম পেন্সিল ইত্যাদি পাওয়া যেত এবং ফটোকপি হতো এরকম। তো দোকানটা মোটামুটি দিনের বেলা ভালোই বিজি থাকতো, সন্ধ্যার সময় বিজি থাকতো। তো সৈকত বিকেলের পরে তাদের নিজের দোকানে যে বসতো। তো দেখা যেত যে মোটামুটি তার সময় কাটতো ভালোই ব্যবসা বাণিজ্য সবকিছুতে। তো সন্ধ্যার পরে রাতের দিকে দোকান বন্ধের আগে দিয়ে বেশ খানিকক্ষণ বেশ স্লো হয়ে যেত দোকান, তখন কাস্টমার নাই, এরকম একটা অবস্থা। তো সেই সময় দু একজন মানুষ তার সাথে আড্ডা দিতে এসে, ওই দেখা যেত কাছের দোকানের একজন মানুষ এরকম। তো একজন এর মাঝে আসতো, তার নাম হচ্ছে জামাল হোসেন। তো জামাল হোসেন পেশায় ছিলেন একজন রিক্সা চালক। তো তিনি দেখা যেত ওই ট্রিপ শেষ করে তার বাসা কাছেই, তো ওখানে তিনি থামতেন, থেমে ওখানে বসে একটু গল্প করতেন, পানি খেতেন, তারপরে সৈকতের সাথে বিভিন্ন রকমের গল্প গুজব করতেন। তো একদিন সেখানে এরকম বসেছেন তারা, এবং ওই দিন বেশ শীতকাল তখন, এবং ওই শীত কিন্তু সে সময় বেশ জাম্পের শীত পড়তো। এখনো জাম্পের শীত পড়ে, রাজশাহী অঞ্চলে বেশ শীত পড়ে। তো ওখানে কিন্তু জাম্পের শীত পড়তো তখন। তো শীতের মধ্যে জামাল হোসেন আসছেন যুবথুবু অবস্থা বেশ, আর সৈকত তার দোকান বোঝাচ্ছে। এই সময় কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ায় মানে কঠিন অবস্থা, দোকানে আইপিএস নাই, কিছু নাই, মোমবাতি জ্বালাইছে, জ্বালায় গোছাচ্ছে সৈকত সবকিছু, সে কিছুক্ষণ মধ্যে ক্লোজ করে দিবে। তো এই সময় তাদের ওখানে কাছে আরেকটা দোকানের লোক ছিল, তিনিও আসলেন। তো এসে গল্প গুজব করতেছেন, ঠান্ডা বাতাস বইতেছে এর মধ্যে। তো গল্পে গল্পে ওই লোক একটা ভূতের ঘটনা বললো তাদের ওইখানে, যে একটা আজব ঘটনা ঘটছে ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়ে আলোচনা হতে তো তখন এই সে জামাল হোসেন যে রিক্সা চালক তিনি হাসতেছেন। তিনি বলেন যে আরে এগুলা আর কি দেখছেন, এর কত ভয়ঙ্কর জিনিস আমি দেখছি আমার লাইফে। দেখেন না এই যে পা, এখনো তার পাটা দেখাচ্ছে, তিনি একটু খোঁড়া খোঁড়া হাঁটেন জামাল হোসেন, মানে এই পা কিন্তু এটার জন্য এরকম অবস্থা। তো তখন সৈকতের খুব আগ্রহ হলো যে সে দেখছেন যে জামাল হোসেন একটু খোঁড়ায় হাঁটেন, পা এরকম অবস্থা, মানে কি বলেন আবার ভূতের কারণে? বলেন না ভূত না, ঘটনাটা ভূত কি, মানে বেশ ভয়ের একটা ঘটনা। তো বলেন না,
ঘটনা বলেন। বলে আপনি গোছান সবকিছু। তো সৈকত তাড়াতাড়ি তার দোকান টোকান গোছাইলো এবং ঝাঁপ সব ফেলে দিল। ঝাঁপ ফেলে দিয়ে সেখানে দোকানের সামনে দাঁড়ায়, তিনজন গল্প শুনতেছে। জামাল হোসেন বলতেছেন যে তখনকার থেকে, মানে যেই টাইমে ঘটনা হচ্ছে তার থেকে বছর 5 আগে, জামাল হোসেন তখন আরো ইয়াং ছিলেন। এমনি কিন্তু 90s এর ঘটনা, বাট তারও বছর 5 আগে, তাহলে বুঝেন বেশ অনেক আগের। তো জামাল হোসেন তখনও রিক্সাই চালাইতেন, তবে তখন ইয়াং ছিলেন আরো। ছোট্ট একটা ফ্যামিলি তার, মানে তার সংসারে শুধু তার স্ত্রী আর একটা ছোট্ট সন্তান আছে, একটা ছেলে, ছোট ছেলে 5 বছর বয়স, এই তার পরিবার। তার বাবা মা অনেক আগে মারা গেছে। তো জামাল হোসেন সাহেব মোটামুটি সুখেই ছিলেন, স্ত্রী আর সন্তানকে নিয়ে ভালোই ছিলেন, কিন্তু সমস্যা হলো যে তার আর্থিক একটা টানাপোড়েন লেগে থাকতো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরেও তিনি এই রিক্সা চালায় মোটামুটি যা আর্ন করতেন চলে যেত। তো একদিন এরকম তিনি বেরোচ্ছেন, সারাদিন মোটামুটি টুকিটাকি ট্রিপ মারছেন। তো সেখানে মোটামুটি একটু আয় হয়েছে। এখন বাসার থেকে বেরোনোর সময় তার বাচ্চা কান্নাকাটি করতেছিল যে আব্বু মাংস খাবো, মাংস। তো তিনি ছেলেকে বলছেন যে আচ্ছা মাংস নিয়ে আসবানি, বলে তিনি বেরিয়েছেন। তো ওই দিন তার যথেষ্ট পরিমাণে তখন আর্ন হয় নাই, মাংস শুধু কিনলে হয় না, টুকিটাকি আর জিনিস কিনতে হয়। তখনকার সময় 8 কেজি মাংস বিক্রি হতো। তো সেই 8 কেজি মাংস কিনবেন, আবার সাথে জিনিসপত্র কিনবেন, মোটামুটি হিসাব আছে। তো তিনি চিন্তা ভাবনা করে একটু মানে টেনশনে আছেন। আর সেই সময় কিন্তু মানুষগুলা কিন্তু 8 কেজি মাংস বিক্রি হতো তখন বাজারে, 8 কেজি মাংস পাওয়া যেত। তো তখন সেরে বলতো আর কি, আদাসের মাংস। তো যাই হোক, তো জামাল হোসেন চিন্তা করতেছেন যে সবকিছু কিনবো, টাকা তো এরকম উঠলো না। তো যাক আমি স্টেশনে যাই দেখি, মানে ওখানে যাত্রী পাই কিনা। তো ট্রেন স্টেশনের পাশ দিয়ে যে বসে থাকলেন অনেকক্ষণ। তো অনেকক্ষণ যাত্রী নাই, মানে ওনার মনটা একটু খারাপই হলো। তো শেষ পর্যন্ত যখন চলে যাবেন তখন একটা যাত্রী পাইছেন। যাত্রী পাওয়ার পর সে যাত্রী উঠায় নিয়ে তিনি রওনা দিলেন। তো এসে যাত্রী জায়গা মতো এসে তার নামলো, নেমে তাকে ভাড়া দিল। তো ওইটা একটা আবাসিক এলাকার ওদিকে ভাড়া দিছে। তো উনি টাকা পয়সা নিলেন, নিয়ে দেখলেন যে ওই ভাড়াতে মোটামুটি তার হয়ে যায় আর কি, টায়। এখন তার টেনশন ক্যালকুলেশন, মাংসের দোকান খোলা আছে কিনা, এই মানে খুব চিন্তা। সেদিনই মাথার মধ্যে চিন্তা করলেন যে রাতের বেলা মাংস পাওয়া যাওয়ার কথা না, রাত প্রায় 10টা বেজে গেছে, এরকম একটা অবস্থা। তো তখন তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, একটা দোকান তিনি ছিলেন, এই লোকের মাংস বিক্রি না হলে তিনি ওই মাংসগুলাকে ভিজা কাপড় টাপড় দিয়ে রাখেন আর কি। তো চিন্তা করেন আর কি করার, আমি তো ওই লোকটাকে ভিজা কাপড় টাপড় দিয়ে রেখে দেন, পরের দিন আবার আর্লি সেই মাংসটা বিক্রি করেন। চিন্তা করলেন যে দেখি ওখানে যাই যে পাই কিনা। তাড়াতাড়ি তিনি রিক্সা প্যাডেল মারা শুরু করলেন এবং প্যাডেল মারতে মারতে চলে আসলেন। এবং আসলেই তিনি যা চিন্তা করছেন, মাংস নাই। এর আগেও 2টা দোকানের পাশ দিয়ে ঘুরে আসছেন, মাংস নাই। তো ওখানে গিয়ে দেখলেন যে সেই দোকান সে বন্ধ করে ফেলছে সে লোক, এবং সে সব গুছায় ফেলছে। তো তিনি যে তাকে ডেকে ভিতর থেকে বের করলেন যে ভাই আমার তো মাংস লাগবেই। ওই লোক বললো না, আমি সব গুছাই ফেলছেন, কিছু দেওয়া যাবে না। অনেক পরিচিত যেহেতু, তিনি অনেক অনুরোধ করলেন। তো অনুরোধ করার পর লোকটা মানে একেবারে হয়ে বিরক্ত হয়ে সে মাংস বের করলো। এত গোছায় রাখছে, এখন তোমার জন্য মাংস বের করবো করে সে মাংস বের করে তাকে দিল। তো জামালউদ্দিন মাংস নিলেন, মাংস নিয়ে তিনি অনেক ধন্যবাদ দিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে তিনি বাজারে দিয়ে আর অন্য জায়গার থেকে মশলা, কিছু গরম মশলা এগুলো ছিল না, এগুলো নিলেন। এগুলো নিয়ে বাসা থেকে রওনা দিবেন। তো তিনি তার এই বাজার সদাই, এই মাংস, আলু আর এই গরম মশলা এগুলো তার সিটের তলে ঢুকায় রাখছেন। সিটের তলে পলিথিনের মোড়ায় ঢুকায় রাখছেন, ঢুকে তিনি রওনা দিচ্ছেন। নিচে রাখলে আবার কেমন লাগে দেখতে, পায়ের কাছে বাধা নিয়ে গেছে। তো চালায় আসতেছেন তিনি, এখান থেকে আসতেছেন। তো রাস্তার মানে এতক্ষণ ওই বাজার থেকে বের হয়ে একটা সরু গলি দিয়ে তিনি বেরিয়েছেন, ঘুরে যে একটা মূল রাস্তার কাছে আসছেন। তো সেখানে দেখলেন রাস্তার কোনায় কোনো মানুষজন নাই, একদম নীরব, ল্যাম্পপোস্টের আলো পড়ে রয়েছে। তো সেখানে একজন বোরখা পরা মহিলা দাঁড়ায় হাত তুলছে এরকম। তো তিনি বোরখা পরা মহিলাকে দেখে তিনি আর কিছু বললেন না। তিনি চিন্তা করলেন ট্রিপ পাইলে খারাপ কি, টাকা পয়সা তো সব শেষ, এই মাংস কিনে। তো মহিলারে তিনি নিলেন। মহিলা তাকে একটা লোকেশন বললো। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তা থেকে বেশ খানিকটা দূরে, তার বাসায় যাওয়ার পথে কিন্তু আরো একটা চক্কর মারতে হবে, বেশ ঘুরে যেতে হবে অনেকখানি। তো তিনি একবার চিন্তা করতেছেন যাবেন কিনা, পরে রাজি হয়ে গেলেন। মহিলা ওই ডিস্টেন্স আবার ভাড়া মোটামুটি ভালো আসবে। জামালউদ্দিন ওই মহিলাকে নিলেন রিক্সায়, নিয়ে তিনি রওনা দিলেন। রিক্সা চলতেছে, মহিলাও কোনো কথা বলে না, তিনিও যাচ্ছেন আস্তে আস্তে। আর মহিলার সাথে কি কথা বলবো, মহিলা তো প্যাসেঞ্জার তার। তিনি চুপচাপ তার মতো রিক্সা চালা যাচ্ছেন প্যাডেল মেরে মেরে। এবং ওই যেই জায়গায় যাচ্ছেন সেই জায়গায় হঠাৎ করে নীরব গলি, একদম নীরব গলি, ঝিঝি পোকা ডাকতেছে। ল্যাম্প পোস্ট দেখা গেছে অনেক দূরে দূরে, একটার থেকে একটা। আর তখনকার সময় তো এই ল্যাম্প পোস্ট ছিল না, তখন নিয়ন বাতি জ্বলতো আর কি, টিউবলাইট। এবং একটা জায়গা থেকে একটা জায়গার দূরত্ব বেশ অনেক দূর হয়ে যায়। তো এক পর্যায়ে এসে দেখলো যেখানে ওই রাস্তার লাইটই অনেকগুলা নাই, মানে ওই জায়গাটা অন্ধকার পুরা। তো জামাল হোসেন একটু মানে খারাপই ফিল করলেন, মানে ভয় ফিল করতেছেন এই জায়গাতে রাত্রেবেলা যেতে, আবার আসতে হবে তাকে একা। তো তারপরেও তিনি যাচ্ছেন, তার তো পেশা এটা রিক্সা চালানো। তো চালাইতে আসছেন এই জায়গায়, সেই জায়গায় এক পাশে একেবারে খোলা মাঠ,
মানে এরকম মানে মানে মাটি এবড়ো তেবড়ো মাটি অনেক দূর চলে গেছে, আর ডান দিকে গাছপালা, আর সামনে সোজা গেলে ওদিকে শুরু হয়েছে একদম কয়েকটা ঘর আছে, কিন্তু সেগুলো বাতি টাতি জ্বলতেছে না। এদিকে জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার, কিছুই দেখা যায় না এরকম। তো জামাল হোসেন আস্তে করে মানে ওখানে ব্রেক করে দাঁড়াইলেন, দেখতেছেন অন্ধকারে শুধু তার রিক্সার নিচে হ্যারিকেন জ্বলতেছে, সেটার আলোতে রাস্তা যতটুকু আলোকিত হচ্ছে, আর উপর দিকে অন্ধকার। তো তিনি মাথা ঘুরায় বলতে গেলেন যে মানে আমি কোথায় যাবেন, আপনি কতদূর, আপনি চলে আসছি ওই এলাকায় যেখানে কথা বলছেন। তো মাথা ঘুরে অবাক হয়ে গেলেন যে মানে মহিলাটা নাই, মানে রিক্সার মধ্যে পুরা মানে রিক্সা ফাঁকা, মহিলা নাই। তাকায় দেখতেছেন তিনি যে সিটের মধ্যে একটা এরকম ইসের মতো পড়া, মানে এরকম কম্বলের মতো পড়া। তো জামাল হোসেন একটু অবাক হয়ে গেলেন, কম্বলের মতো মানে রাখা সিটের মধ্যে মহিলা নেই, মহিলা কই গেল? থতমত খেয়ে তিনি এদিক ওদিক তাকাইতেছেন, দেখে যে একটা মানে বাচ্চার শব্দ আসতেছে সিটের উপর থেকে, মনে হচ্ছে যে বাচ্চা কাঁদতেছে। তো তিনি তো ভয় পেয়ে গেলেন, সিটের মধ্যে বাচ্চা রেখে গেল, কেউ মহিলার কোলে তো কোনো বাচ্চাও দেখে নেই, কি ব্যাপার? আর এই সব তখন একটা কথা প্রচলিত ছিল যে অনেকে এরকম উল্টাপাল্টা জিনিস দেখতো, খারাপ জিনিস দেখতো এরকম বাচ্চা নিয়ে উঠে এরকম। তো এটা তো ভয় পেয়েছে, সে তার গায়ে কাটা দিয়ে গেছে জামাল হোসেনের। তো তিনি দেখছেন ওই যে মানে কম্বলের মতো এরকম পেঁচানো, সেটার মধ্যে একটা বাচ্চা কাঁদতেছে আর কি। তো তিনি এদিক ওদিক তাকাইতেছেন, কিরে অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার, আসলে দেখার কোনো উপায় নেই, কিচ্ছু নাই। তো তিনি মানে অবাক হলেন যে ঘটনা কি, মানে কি সে বাচ্চারা কোথেকে আসলো। তো তিনি আস্তে করে তার হ্যারিকেনটাকে খুললেন, নিচ থেকে নিয়ে উপরে তুলে দেখতেছেন যে একটা বাচ্চা এরকম পেঁচানো কাপড় দিয়ে, মানে মোটা এরকম তলার মতো দিয়ে পেঁচানো শুয়ে আছে। তো বাচ্চাটা আবার হাসতেছে, হাতটা এরকম নাড়তেছে। তো তিনি মানে অবাক হলেন, এই বাচ্চাকে কে ফেলে গেল? ওই মহিলা কি লুকায় আনছিল বাচ্চাটাকে, চালাকি করে আমার রিক্সা ফেলে গেল? এই চিন্তা করতে করতে তিনি মানে একটু মানে ঘাম ধরে গেছে তার শরীরে। এখন তিনি কি করবেন? তিনি তো দরিদ্র মানুষ, তিনি কি করবেন? ওই মহিলাই বা কই, কারে কি বলবেন? এগুলো চিন্তা করে তিনি চিন্তা করতেছেন যে এখন আমার কাজ কি, আমি যদি মহিলারা না পাই, মহিলা কোথেকে নামছে, মহিলা কিভাবে একটা চলন্ত রিক্সার থেকে নেমে গেছে, এটা কিভাবে সম্ভব? তো তিনি চিন্তা করলেন মহিলারা না পায় আমার কাজ কি। তখন তিনি চিন্তা করলেন যে কাজ হচ্ছে যে এখানে থানায় যে জানানো যে এরকম এরকম ঘটনা ঘটছে, বাচ্চাটাকে থানায় দেওয়া, জমা দেওয়া। এই চিন্তা করে তিনি আর কোনো কথা না বলে তিনি হ্যারিকেনটা নিলেন, নিয়ে হ্যারিকেনটাকে আবার বাঁধলেন। বেঁধে তিনি এখন মানে খুব টেনশনে আছেন যে এই বাচ্চাকে নিয়ে তিনি কিভাবে ওই ইসের মধ্যে রাখবেন, বা সিটের মধ্যে পড়ে যদি যায় বাচ্চায়, তিনি ভয় পেতেছেন। কিন্তু এখন তো তিনি আবার রিক্সা চালাইতে পারবেন না ওই বাচ্চাকে নিয়ে, তো বিশাল টেনশন। তো তিনি যেটা করলেন, তার যে ওখানে পাদানিটা আছে, পাদানি তো মানে ওখানে ঠেকনা আছে আর কি, ওটা পড়ে যায় না, ওইটার মধ্যে সুন্দর করে বাচ্চাটাকে বাঁচায় রাখলেন। ওখানে রেখে তিনি রিক্সা উঠে রিক্সা ঘুরে রিক্সা চালানো শুরু করলেন। তো এই সময় তিনি বাচ্চার শব্দ শুনতেছেন, রিক্সাতে অন্ধকারের মধ্যে বাচ্চার শব্দ শুনতেছেন রিক্সা। তো তিনি আবার বলতেছেন বাচ্চাটাকে যে তোমাকে আমি দিয়ে আসবো বাবা, তুমি চিন্তা করো না, থানায় দিব, ওখান থেকে তোমার তার ব্যবস্থা করে দিবে, তোমার কোনো চিন্তা করো না। এগুলো বলতে বলতে যাচ্ছে আর কি, নিজেকে নিজে প্রবোধ দিতেছে আর কি এই সময়। তো যাচ্ছে কিছুক্ষণ চালানোর পর আসলে তার মনোযোগ তো রাস্তার দিকে, রাস্তা কিন্তু অন্ধকার, এবং যেই কটা ল্যাম্পপোস্ট তিনি পার হয়ে আসছিলেন, এখন দেখতেছেন যে সেই ল্যাম্পপোস্ট গুলোতেও আলো নাই, বন্ধ, সেই ল্যাম্পপোস্ট গুলো বন্ধ হয়ে গেছে, অন্ধকার এবং বেশ নীরব, ঝিলি পোকা ডাকতেছে, বাচ্চার শব্দ পাচ্ছেন একটু পরে। কিছুক্ষণ পর অবাক হয়ে শুনলেন যে বাচ্চার শব্দ পাইতেছিলেন, যে বাচ্চার এখন হাসির শব্দ পাইতেছেন তিনি, মনে হচ্ছে বাচ্চারা হাসতেছে। তিনি অবাক হলেন, একটু ছোট বাচ্চা এবার হাসতেছে, ক্যাক 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 করে হাসতেছে, খুবই অবাক কাণ্ড। মানে বাচ্চাকে আসছে, তিনি মাথা ঘুরে একবার তাকালেন, দেখলেন ঠিক আছে, ওই যে কম্বল ঠিক আছে জায়গা মতো। তো একটু অবাক হলেন যে বাচ্চা হাসছে কেন। একটু পরে বাচ্চার হাসিটা তিনি শুনে মনে করেন যে খিলখিল হাসি, মানে এই যে ছোট বাচ্চার যে হাসি হয় সেরকম না, খিলখিল টাইপের হাসি। অবাক হলেন যে কিরে, মানে একটু ছোট মানে বড় বাচ্চা 5-6 বছর, মানে তার বাচ্চা যেরকম বয়স সেরকম শব্দে হাসতেছে। এখন তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে ধূপ করে কিছু একটা উড়ে চলে গেল তার এখান থেকে, মানে তার রিক্সার থেকে। তিনি ভয়ে তাড়াতাড়ি ব্রেক করলেন, ব্রেক করে দেখছেন যে তার রিক্সার যে সিটটা উড়ে চলে গেছে ওখান থেকে, মানে উড়ে ওই যে অন্ধকারের পাশে যে নিচু জমি ওদিকে কোথায় যা পড়ছে। তো জামাল হোসেন ভয় পেয়েছে, সিটটা পড়ে গেল কেন? তাকাইলেন ভালো মতো, এখন অন্ধকারে বুঝতে পারতেছে না, নিচে হারিকেনের হালকা আলো কিন্তু উপরে উঠে না, কিন্তু আলো আধারে একটু শুয়ে আসলে তিনি বুঝলেন তার যে উড়ে গেছে যে সিটটা, ওই জায়গার মধ্যে বসে আছে একটা বাচ্চা ছেলে, ওরকম বয়স হবে, তার বাচ্চা থেকে একটু বড় হবে, এরকম বসে আছে, এবং মানে অন্ধকারে অবয়বটা বোঝা যাচ্ছে শুধু, এবং তার 2 হাতে কিছু জিনিস সে মুখে দিতেছে নিয়ে ওখান থেকে, তার সিটের তল থেকে। তিনি থতমত খেয়ে বুঝতে পারলেন এই তো সেই যে তিনি গরু মাংস খেয়েছেন সেটা মুখে দিতেছে। তিনি ভয়ে থরথর করে কাঁপতেছেন। এখন তিনি বাচ্চাটা ওই মুখে দিচ্ছে, আবার হাসতেছে। তো তিনি তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেয়ে তখন তার আবার মনে হলো যে মাংস তো আমি মানে এটা কিভাবে কি, এটা তার বাঁচার জন্য নিয়েছে। তিনিও থাবা দিলেন ওই মাংসের প্যাকেটের মধ্যে, মাংস প্যাকেটে, কিন্তু তার মাথা কিন্তু কাজ করলো না, ছোট বাচ্চার থেকে এতটুকু বাচ্চা কেমন হলো। তিনি থাবা দিলেন, থাবা দিয়ে প্যাকেট যেটা ছিল বাচ্চার হাতে, সেরকম মাংসের প্যাকেটটা নিয়ে হাতে দিয়েছিল, থাবা দিয়ে তিনি প্যাকেটটা সরাই নিয়েছেন।
থাবা দিয়ে প্যাকেটটা সরায় নেওয়ার সাথে সাথে তিনি দেখলেন বাচ্চাটা জোরে একটা গর্জনের মতো করে উঠলো। ওরে বাবা, তিনি ভয় পেয়ে গেছেন যে এইরকম গর্জন কেমনে করলো একটা বাচ্চা মুখ দিয়ে। তারপর দেখলেন একটা লাফ দিল তার রিক্সার পেছন থেকে, লাফ দিয়ে তার রিক্সা তার মাথার উপর দিয়ে যে রাস্তার মধ্যে এসে পড়লো সামনে, 4 হাত পায়ের উপরে দাঁড়ায় গেল। তিনি চাঁদের আলোতে দেখতেছেন যে এটা বাচ্চা কোথায়, এটা মনে হচ্ছে 4 হাত পায়ের উপরে দাঁড়ানো একটা কুকুর, এবং ভয়ঙ্কর মুখবয়ব বানাইছে, এবং তার মুখের মধ্যে দাঁত, সেখান থেকে মানে কষার থেকে লালা গড়াইতেছে এরকম চাঁদের আলোতে, চোখ দুটো ধক 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 করতেছে। তো তিনি অনেক ভয় পেয়ে গেছেন। তিনি কি করবেন দিশা না পেয়ে তিনি ওখান থেকে এরকম মানে তাকে তাড়ানোর জন্য হেই হেই করতে গেলেন। এই সময়টা ছুটে এসে তার পায়ের মধ্যে একটা কামড় বসাই দিল। তো যখন কামড় বসাই দিয়েছে তিনি তার হাতের প্যাকেটটা দিয়ে জোরে বাড়ি দিলেন, ওইটার গায়ে জোরে বাড়ি দিলেন হাতের প্যাকেটটা দিয়ে। প্যাকেটটা ছিঁড়ে উড়ে গেল, মাংসটা পড়ে গেল পাশে, এবং ওইটা তার পাটা ছেড়ে দৌড় দিয়ে যে ওই মাংসের মধ্যে কামড় দিয়ে মুখে নিয়ে একটা পাশে দিয়ে বসছে। তিনি তাকায় দেখতেছেন যে কুকুরটা চোখ ধক ধক করে জ্বলতেছে আর মুখের মধ্যে মাংসের টুকরা। ওই সময় তিনি খেয়াল করলেন যেখানে কুকুরটা বসছে তার পাশেই ওই যে মহিলা, আগাগোড়া বোরখা পরা একটা মহিলা দাঁড়ায় ছিল, সে দাঁড়ায় আছে ওইখানে, এবং তাকে এরকম হাত দিয়ে এরকম দেখাচ্ছে ওখান থেকে চলে যেতে, হাত উঁচা করে, মানে এরকম দেখাচ্ছে হাত উঁচা করে। তো তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। জামাল হোসেন আর কোনো চিন্তা ভাবনা না করে সোজা তার রিক্সা নিয়ে একটা টান দিলেন, তার পা থেকে দরদর করে রক্ত ভরাইতেছে। তিনি জোরে জোরে রিক্সা প্যাডেল করা শুরু করলেন, যতটুকু পারলেন, পায়ে প্রচন্ড ব্যথা। ওই অবস্থায় তিনি প্যাডেল করতে করতে মানে মেন রাস্তায় আসছেন। মেন রাস্তায় এসে তিনি দেখতেছেন যে কিছু গাড়ি ঘোড়া চলতেছে, তারপর তার ভয় কাটে না। তিনি একবার প্যাডেল করতে করতে একসময় একটা জায়গায় আসছেন যেখানে অনেক রাত্রিকালীন যারা রিক্সা চালায় তারা থামে। সেখানে থামলেন, সেখানে থেমে যায় তিনি ওখানকার যে মানুষজন যেখানে বসেছিলেন তারা ওখানে একটা ছোট্ট দোকান ছিল, ওখানে চা নাস্তা খাইতো। তাদের কাছে বললো ভাই আমরা বাঁচান বলে তাদের কাছে যে তিনি একদম বসে পড়লেন, এখানে মাটিতে বসে পড়লেন। তো তারা তাড়াতাড়ি আসলো কি হয়েছে, তো তিনি বলতে পারতেছেন না। তাকে মানে তারা শুশ্রূষা করে জিজ্ঞেস করলো কি হয়েছে। তিনি বললেন যে এরকম এরকম ঘটনা। তো তারা তার মানে ক্ষত জায়গাটার মধ্যে দেখলো যে একদম হয়ে গেছে, পানি ঢেলে দিল। তো তাদের মধ্যে একজন বললো যে আপনাকে তো ডাক্তারের কাছে নেওয়া দরকার হাসপাতালে। তো বলছে যে কাজ হবে না। তারপরেও ওখান থেকে সাথে আরো চালক ছিল, যারা যে একজন রিক্সা চালক মিলে তাকে নিয়ে গেছিল ওখানকার ইমার্জেন্সিতে। রাতে যে দেখে এই নাই, ডাক্তার নাই, এখানকার লোক আসলো, কথাবার্তা বললো যে এখানে কিসে কামড় দিছে, কুকুরে। তো সে বলতেছে যে কুকুর কামড় দিছে, কিন্তু কুকুরটা মানে অনেক অন্যরকম। এই মানে তার সেই ঘটনা মানতে নারাজ, ওই হাসপাতালের লোকজন এগুলো মানতে নারাজ। তারা বলে আপনার কুকুরই কামড় দিছে, উল্টা পাল্টা কি স্বপ্নে দেখছেন আপনি, কে জানে আজ এটা কথা। বলে যে ইঞ্জেকশন লাগবে এসে। তো এখন তো তার কাছে ওরকম টাকা নাই, কঠিন অবস্থা। তো বাকি যারা ছিল রিক্সাওয়ালা তাকে নিয়ে আসছিল, তাদের মধ্যে আলোচনা করে তারা বললো যে আপনার এখন আমরা দিয়ে দিব টাকা। কি যাই হোক, টাকা পয়সার কিছু ব্যবস্থা করলো বাকি রিক্সাওয়ালারা, এবং তাকে ওই ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করলো। হাসপাতালে অনেকক্ষণ থাকলেন তিনি, এবং তাকে ওই ইঞ্জেকশন দিল, এবং বললো যে পরবর্তীতে আরো ইঞ্জেকশন দিতে হবে। ওই দিনেরটা দিয়ে দিছে। তো তিনি ওখান থেকে কথা বলে অনেক তাকে ব্যান্ডেজ করে দিল। তিনি অন্যরা বললো বাসায় যেতে পারবেন নাকি, বললো পারবো। তো জামাল হোসেন অনেক কষ্টে ওই দিন বাসায় রিটার্ন করার পর তার প্রচন্ড জ্বর আসে। তিনি খবর দেন তার দুঃসম্পর্কের মামাকে। তো দুঃসম্পর্কের মামা আসে, তাকে দেখে। তিনি নাকি একদম অচেতন ছিলেন, এবং দুঃস্বপ্নে দেখতেন যে তার বাসার বাইরে, মানে তার গেটের বাইরে একটা ভয়ঙ্কর কুকুর, ধূসর রঙের, মানে এরকম মানে খাড়া খাড়া লোম, চোখ দুটো আগুনের মতো জ্বলতেছে, এটা বসে থাকতো, এবং তাকে দেখে ঘর করতো। তিনি ভয় পেতেন। তো তার সেই দুঃসম্পর্কের মামা পরবর্তীতে মানে যেহেতু তার অবস্থা খুব খারাপ, এবং পরবর্তীতে আরো ইঞ্জেকশন গুলো দিছে, তারা যে কটা ইঞ্জেকশন তাকে দিতে হয় দিচ্ছে। তারপরে তার সেই দুঃসম্পর্কের মামা একজন হুজুরের সাথে তাকে নিয়ে যান। তো সেই হুজুর তাকে দেখে বলে যে ওকে তো এরকম রাতের বেলা জিন ধরছিল। মানে ও যখন ওখান থেকে ওই যে মাংস কিনছে যে জায়গা থেকে, ওখান থেকে আসার সময় সে এমন একটা জায়গা দিয়ে আসছে, ওই জায়গাটা খুব বাজে জায়গা, ওই জায়গায় তার আত্ম চলাফেরা করতে হয় না ওখানে। এটা স্বভাবে অনেকেই জানে, সে এখানে রিক্সা চালাইতো, সে কিভাবে জানে না এই এলাকা সম্বন্ধে, এই জায়গাটা আসলে সুবিধার না, এখানে অনেকেই সমস্যা পড়ে। তো যাই হোক, ওখান থেকেই তাকে ফলো করছে, এবং এখানে তারে ওইভাবে করে ধরছে। আর তার ওই মাংসের উপর চোখ পড়ছিল এখানে। আর ও যেহেতু বাধা দিছে, বাড়ি দিছে, এর জন্যই তাকে কামড়টা দিছে। কামড়টা দেওয়াতে ওর তো এই অবস্থা। যাই হোক, হুজুর বলেন যে তাকে নিয়মিত ঝাড়তে হবে, কারণ এটা তো আসলে অতিপ্রাকৃত কোনো একটা জিনিস তাকে কামড় দিচ্ছে, স্বাভাবিক কোনো ইসে না, কিছু না, প্রাণী না। তো সুতরাং অতিপ্রাকৃত কিছু কামড় দিচ্ছে, শুধু এটাকে নিয়মিত ঝাড়তে হবে, সাথে সাথে মেডিকেল চিকিৎসাও নিতে হবে যে অন্য কোনো কিছু হয়েছে কিনা দেখতে।
তো সেটা করেন জামাল হোসেন সাহেব, পুরো চিকিৎসা নেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে তার চিকিৎসায় তিনি ওইটা সুবিধা হচ্ছিল না। তার ডাক্তাররা দেখেও করতে পারতেছিল না যে তার সমস্যাটা কি, কেন এরকম যাচ্ছে না। তাকে তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, সব রকম ইনফেকশনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তারপরেও তার ইনফেকশনটা কেন এরকম রয়ে গেছে, এবং মানে খুব মানে একটা মানে বাজে অবস্থা ছিল পায়ের। তো তখন হুজুর নাকি প্রতিদিনই ছেড়ে দিত, তাকে পোড়া পানি দিত এবং ছেড়ে দিত। তো যেতে হুজুর তারপর একজন ইসের কাছ থেকে, একজন আয়ুর্বেদের কাছ থেকে তিনি কিছু গাছগাছড়ার ওষুধ আনেন এবং এসে তিনি ওইটাকে দোয়া পড়ে আর করে তাকে বলেন যে ওখানে পেস্টটা লাগাইতে আর কি, পেস্টটা লাগাইতে আর দোয়া করতে এবং দোয়া পড়তে আর কি। তো সেটা করেন জামাল হোসেন সাহেব, ওই পেস্টটা লাগান দোয়া পড়ে পড়ে, এবং আস্তে আস্তে তার কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ ছিল, সে পায়ে প্রেশার দিতে পারতো না। আস্তে আস্তে এটা আবার ঠিক হওয়া শুরু করে। তো একটা পর্যায়ে এসে সে আবার একটু আস্তে আস্তে করে মানে তার মানে খোড়া খোড়া, তিনি কিন্তু অনেকদিন এই রিক্সা চালাইতে পারেন নাই, তো তিনি একটু খোড়া খোড়া হাঁটতে পারতেন। তারপর আস্তে আস্তে রিকভারি করে একসময় তার পাটা এই অবস্থায় আসে, যখন তিনি এই ঘটনা বলতেছেন সে অবস্থায় আসছে, তখন তিনি মানে যে হাঁটতে পারেন কিন্তু একটু খোড়ায়। তো তখন জামাল হোসেন বলেন যে রাতে যারা চলাফেরা করেন বা মানে তখন কিন্তু এই তিনজন গল্প করতেছে একদম অন্ধকারের মধ্যে দাঁড়ায় দোকান বন্ধ করে, তো সবাই একটু সাবধানে থাকবেন, কারণ রাত খুব রহস্যময় এবং রাতে অনেক অনেক কিছু চলাফেরা করে, মানে এই অতিলৌকিক জিনিসগুলো চলাফেরা করে। এটা যারা কখনো সম্মুখীন হন নাই তারা বুঝেন না, বা অনেকে হয়তো কখনো দেখেনও নাই বা কখনো দেখবেনও না, বাট যে এটার সম্মুখীন হয় সে বুঝে যে এই এক্সপিরিয়েন্সটা কত খারাপ। আমি এই জীবনে এরকম যেহেতু এটা ফেস করছি বা আমি দেখছি, আমি এটা বুঝি যে আসলে জিনিসটা কেমন, এবং আমার তো একটা ক্ষতি হয়ে গেছে, এবং ওই রাতের অভিজ্ঞতাটা আমি কখনোই ভুলবো না। এটা ভয়ঙ্কর। এরকম কি দেখা সম্ভব যে এরকম ছোট থেকে হঠাৎ করে একটা একদম ছোট্ট বাচ্চা থেকে এরকম করে একটা ছোট বাচ্চা হয়েছে, তারপর সেখান থেকে সে একটা প্রাণী হয়ে গেছে। তো তার মানে কি, মানে এই যে রূপ পরিবর্তন করতে পারে ওরা, তো জিনিসটা খুবই ভয়ঙ্কর। তো ওই দিন এই ঘটনা শোনার পরে সৈকত যে ছিল সে বাসায় যেতে ভয় পাইছে, ওই যে লোকটা যে ছিল সেও ভয় পাইছে। তারা দুজনেই নাকি ভয় পাইছিল বাসায় যেতে, একা একা তাদের বাসায় যেতে হতো, কারণ তাদের কাছে মনে হচ্ছিল তারা যে জায়গা দিয়ে যায় ওই জায়গাটাও বেশ নীরব নিথর, তাদের কাছে মনে হচ্ছিল যে এরকম কিছু যদি তারা মানে আর কি দেখে ফেলে। আর সাব্বির একটা কথা লিখছে যে সে যে জায়গায় থাকে সেটা স্পেসিফিক লোকেশন বলেনি, বলছে ভাই আমাদের এলাকার আশেপাশে কিছু জায়গা আছে আসলেই ভয়ঙ্কর এবং মানুষ ভয় পায়, এটা ভয় পায়। আপনি যদি মানে সে বলছে যে সে যদি কাউকে এরকম আমার সামনে আনতে পারতো যে ওখানে থাকে, সেও বলতো যে এই জায়গাটার মধ্যে এরকম উল্টাপাল্টা জিনিস আছে। সে কয়েকটা পয়েন্টের নাম বলছে, যাই হোক সেগুলো সঙ্গত কারণেই আমরা এগুলা করি না, আনি না অনুষ্ঠানে বলার জন্য। তো সাব্বিরের এই কথাটা আসলে সত্যি, এবং আমি কিন্তু সাব্বির যেই জায়গার কথা বলতেছে সেখানে গেছিলাম, আমি ওই এলাকায় গেছিলাম এবং দেখছি জায়গাগুলো আসলেই বেশ স্পুকি মনে হয়েছে আমার কাছে। আমি আজ থেকে অনেক বছর আগে গিয়ে দেখে আসছি জায়গাগুলো, আমার কাছে বেশ স্পুকি মনে হয়েছে জায়গাগুলো। তো এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা। আমি আমার মতো করে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। রাসেল ভাই, আমার নাম রিপন, আমি এসেছি লালমনিরহাট থেকে। তো রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমি যার কাছ থেকে শুনেছি তার নাম হলো সোহাগ, আর সোহাগের বাড়ি হচ্ছে রংপুর সিও বাজার এলাকায়। আর ঘটনাটা রাসেল ভাই সোহাগের নিজের নয়, এটা তার একটা দুঃসম্পর্কের পরিচিত একজনের কাছ থেকে তিনি ঘটনাটা সংগ্রহ করেছেন। তো আমি বেশি কথা নয়, আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 20 বছর আগে, 2006 সালের দিকে। তো এটা একজন দরিদ্র কৃষকের ঘটনা। তো তিনি হলো একজন কৃষক ছিলেন, তার নাম হলো, ওনার নাম হচ্ছে মফিজ মিয়া, আর ওনার বাড়ি হচ্ছে রংপুরের ভেলুমতি কোনো একটা গ্রামে। তো গ্রামের নামে হচ্ছে ভেলুমতি। তো এই গ্রামটা মেইন রোড থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। রংপুর শহরের যে মেইন রোডগুলো আছে যেগুলোতে আসলে বড় গাড়ি চলে, সেই রোডগুলো থেকে তার বাড়ি হচ্ছে গ্রামের ভিতরে 2 কিলোমিটার দূরে। তো রাসেল ভাই, ওই মফিজ মিয়া একদিন বড় হাট থেকে ফিরতেছিলেন। আসলে সেদিন তিনি তার খেতে হলো পাট চাষগুলো করেছিলেন সেগুলো বিক্রি করে তিনি বাসায় ফিরতেছিলেন, এবং বাসায় ফেরার সময় তিনি তার কিছু লোকজনকে পেয়েছিলেন
যেহেতু রাসেল ভাই তার বাসা থেকে হাটের দূরত্ব প্রায় হলো 3 কিলোমিটার, তো সেই সময় তিনি আসলে সাইকেল ব্যবহার করতেন না বা তার সাইকেল কেনার সামর্থ্য ছিল না। তো এই জন্য দেখা যায় যে তিনি হেঁটে হেঁটেই তিনি বাজারে যেতেন এবং হাটে যেতেন এবং হাট থেকে বাসায় আসতেন। তো যাওয়ার সময় তিনি আসলে ওই যারা ভ্যান চালায় তো তাদের তিনি ভ্যান ভাড়া করে তিনি তার পাটগুলো ভ্যানে করে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করেন। তো আসার সময় তার পরিচিত কয়েকজনের সাথে তিনি হেঁটে হেঁটে আসতেছিলেন। তো এই হেঁটে আসার সময় দেখা যায় 1 কিলোমিটার আসতেই দেখা যায় তার সাথে যারা সঙ্গী ছিল তারা একে একে তাদের বাসা চলে যায় এবং তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। তো তিনি হলো ওই মেইন রোডে যখন আসেন দেখা যায় যে এতক্ষণ তিনি মেইন রোড দিয়ে এসেছিলেন, এখন দেখা যায় সেই মেইন রোড থেকে তার বাড়ি প্রায় ভিতরে 2 কিলোমিটার ভিতরে। তো রাস্তার দুই পাশে বাঁশঝরা বড় বড় শ্যাওলা গাছ ছিল। তো আকাশে মেঘ থাকায় চাঁদের আলোটা কেমন যেন ঘোলাটা দেখাচ্ছিল তার কাছে, যদিও চাঁদনি রাত কিন্তু আকাশটা কিরকম যেন ভারী, এই জন্য রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছিল না দূরে। তো তার হাতে দেখা ছিল একটা টর্চ লাইট। তো এটা টর্চ লাইটটা যদিও দেখা যাচ্ছে টর্চ লাইট ছিল কিন্তু টর্চ লাইটের আলো বেশি ছিল না খুবই, কারণ আসলে ওই টর্চ লাইটের ব্যাটারি দুর্বল ছিল, যার কারণে তিনি যখন প্রয়োজন হয় তখন জালে জালে আর কি আসতেছিলেন। তো মফিজ মিয়া আসলে একা হওয়ার কারণে তিনি দ্রুত পায়ে হাঁটতেছিলেন বাসায় ফেরার জন্য। তো তিনি হাঁটতে হাঁটতে তার কাছে মনে হলো যে তার পিছনে মানে কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে, তো এরকম শব্দ তিনি শুনতে পেলেন। তো তিনি প্রথমে ভাবলেন হয়তোবা অন্য তার গ্রামের আশেপাশে কেউ হয়তোবা তার পিছনেই আসতেছে। তো এটা চিন্তা করে তিনি যখন তার হাতে থাকা টর্চ লাইটটা দিয়ে পিছনে হলো মারলেন, আবার ফেললেন, তিনি যেটা দেখলেন আসলে তিনি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে তার পিছনে একটা বিড়াল বসে আছে, একটু মনে করেন যে তার থেকে প্রায় 20 হাত দূরে একটা বিড়াল বসে আছে। অথচ রাসেল ভাই তিনি আসার সময় ওই যে জায়গাটা বিড়ালটা বসে আছে ওই জায়গাটাতে আসার সময় তিনি সেখানে কোনো বিড়াল দেখতে পান নাই। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে রাসেল ভাই ওই বিড়ালটা লম্বায় প্রায় 6 ফিট, এত বড় একটা বিড়াল যা মানুষের থেকেও লম্বা। তিনি এটা দেখে তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান, কারণ একটা বিড়াল এত বড় এবং এত মোটা সোটা বা এত বড় সাইজের কখনোই হতে পারে না। তো রাসেল ভাই এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান এবং তিনি দেখেন যে সেই বিড়ালটা কুচকুচে কালো এবং তার চোখগুলো যেন জল জল করতেছে। তো মফিজ মিয়া যখন সেই বিড়ালটার দিকে তাকালেন এবং সেই বিড়ালটাকে যখন দেখলেন রাসেল ভাই সেই বিড়ালটা যেন মফিজ মিয়াকেও দেখে যখন বুঝতে পারলো যে মফিজ মিয়া তার দিকে বিড়ালটার দিকে তাকাচ্ছে, সেই বিড়ালটা ঘর ঘর করে উঠলো এবং মেয়া মেয়া শব্দ করলো। তো সেই লম্বা 6 ফিট সেই অদ্ভুত বিড়ালটা দু পায়ে ভর দিয়ে যেন মানুষের মতো দাঁড়িয়ে আসছে, আর মনে হচ্ছে যে তার সামনের যে দুটো পা সে দুটো পা যেন মানে মানুষের মতো করে উঁচা করা, মানে মাটিতে লাগানো, সেটা হচ্ছে মানুষের হাতের মতো। তো তিনি দেখলেন যে বিড়ালটা কোনো হিংস্র বাঘের মতো তার দিকে তেড়ে এলো না, সেটা ওই যেখানে ছিল সেখানেই বসে আছে এবং তার লেজগুলো দোলাচ্ছে। তো এটা দেখে রাসেল ভাই মফিজ মিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেলেন এবং তিনি কি করবেন বুঝতে পারলেন না। তো রাসেল ভাই তিনি যখন ওই বিড়ালটাকে দেখে ভয় পেলেন এবং তিনি ধীরে ধীরে 1 পা 2 পা করে আবার সামনের দিকে এগোতে লাগলেন। তো তিনি অনুভব করলেন যে সেই বিড়ালটাও তার পিছনে পিছনে আসতেছে। তো যখন তিনি পুনরায় হলো থেমে পিছন পাশে লাইট দিয়ে সেই বিড়ালটাকে দূরত্ব দেখতে লাগলেন, রাসেল ভাই এবার যেটা দেখলেন সেটা হলো সেই বিড়ালটা সেম দূরত্ব রেখে তাকে অনুসরণ করে হাঁটতেছে। কিন্তু যখনই হলো সেই বিড়ালের দিকে তাকায় তখনই সেই বিড়ালটা একটা ঘর ঘর আওয়াজে মেয়া মেয়া শব্দ করে। তো যেহেতু বিড়ালটার সাইজ অনেক বড় ছিল এবং তিনি প্রচন্ড পরিমাণ ভয় পান, তিনি চিন্তা করেন যে এইখানে থাকা নিরাপদ নয় এবং রাসেল ভাই তিনি পুনরায় হাঁটা শুরু করেন এবং চিন্তা করেন যে আর তিনি পিছনে তাকাবে না। তো এরকম করে তিনি কতক্ষণ হেঁটেছেন তার মনে নেই, অথচ রাসেল ভাই 2 কিলোমিটার রাস্তা তার সর্বোচ্চ হইল 30 মিনিটে তার বাসায় পৌঁছানোর কথা, কিন্তু তিনি অনুভব করেন যে তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। আজকে তার চেনা পরিচিত রাস্তাটা মনে হচ্ছে যে অনেক লম্বা। তিনি হাঁটতেছেন তো হাঁটতেছেন, তার কাছে মনে হচ্ছে যে 30 মিনিটের জায়গায় তিনি 1 ঘন্টা হেঁটে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই তিনি তার বাড়িতে পৌঁছাতে পারতেছেন না, তার যে গ্রামের যে একদম চেনা পরিচিত রাস্তায় পৌঁছাতে পারতেছেন না। তার কাছে মনে হচ্ছে যে তিনি একটা ভিন্ন কোনো রাস্তা দিয়ে হেঁটে চলে
চলেছেন এবং তার পিছনে সেই বিড়ালটাও হেঁটে চলেছে। তো রাসেল ভাই এরকম করে তো ইনি 1 ঘন্টা হাঁটার পর তার কাছে খুবই তৃষ্ণা লাগে, মানে পানির তৃষ্ণা লাগে এবং তিনি ক্লান্ত হয়ে যান। তো রাসেল ভাই ক্লান্ত হয়ে যখন তিনি দাঁড়ান এবং যখন তিনি পিছনে তাকান এবং দেখেন যে রাসেল ভাই সেই বিড়ালটা এখন আর ওই আগের মতো দূরত্ব নেই, সেই বিড়ালটা যেন এখন 2 ভাগ দূরত্ব এগিয়ে এসেছে, ঠিক তার 7 থেকে 10 হাত দূরেই সেই বিড়ালটা। মনে হয় যে সেই বিড়ালটা চাইলেই তাকে ধাপা দিয়ে ধরতে পারে। তো রাসেল ভাই এরকমটা তিনি দেখে তিনি প্রচন্ড পরিমাণ ভয় পান এবং সেই বিড়ালটার হাত থেকে বাঁচানোর জন্য তিনি তার গ্রামের দিকে প্রচন্ড পরিমাণে দৌড় দেন। রাসেল ভাই তিনি এক প্রকার ক্লান্ত এবং সেই দিকে অন্যদিকে আবার সেই বিড়ালটা তার এত কাছে, তিনি চিন্তা করেন যে যদি না দৌড়ান তাহলে হয়তো সেই বিড়ালটা তাকে ধরে ফেলবে এবং তার ক্ষতি করতে পারে। তো তিনি জান প্রাণ দিয়ে দৌড়াতে থাকেন। তো রাসেল ভাই তিনি বেশিক্ষণ দৌড়াতে পারেন না, অল্প কিছু সময় তিনি 5 থেকে 10 মিনিট দৌড়ানোর পর তিনি এত পরিমাণ মানে ক্লান্ত হয়ে যান যে মাটির মধ্যে পড়ে যান এবং মাটির মধ্যে পড়ে যাওয়ার পর রাসেল ভাই কতক্ষণ তিনি মাটির মধ্যেই পড়েছিলেন এবং তিনি চিন্তা করেন যে আজকে হয়তো তিনি মারাই যাবেন। তো রাসেল ভাই প্রায় 10 মিনিট তিনি মাটির মধ্যেই পড়েছিলেন, মানে ওই শুয়েছিলেন। তো পরে তিনি অনুভব করেন যে সেই বিড়ালটা তার কোনো ক্ষতি করতেছে না বা সেই বিড়ালটা এত কাছে থেকেও তাকে কোনো ক্ষতি করতেছে না। তো যখন তিনি উঠে বসেন এবং উঠে বসে যখন ওই পিছনে তাকান তখন দেখেন রাসেল ভাই সেই বিড়ালটা তার মানে আশেপাশে নেই। তিনি চতুর্দিকে তাকান, দেখেন যে সেই বিড়ালটা নেই। তিনি অনেক অবাক হয়ে যান যে বিড়ালটা আবার কোথায় চলে গেল। তো তিনি চিন্তা করলেন হয়তোবা বিপদ কেটে গেছে এবং এই বিপদ কেটে ভাবে তিনি 1 পা 2 পা করে আবার উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা করে হেঁটে তার গ্রামের দিকে আসতে লাগলেন। এবং রাসেল ভাই তার গ্রামের দিকে আসার পর এইদিকে একটা মসজিদ আছে, এলাকার যে সব থেকে বড় মসজিদ আছে ওই তাদের ওই গ্রামের রাস্তার পাশেই। তো তিনি এই মসজিদের সামনে আসার পর তিনি চিন্তা করেন যে তিনি তার উচিত এখানে কিছুক্ষণ অপেক্ষা করা বা রেস্ট নেওয়া। তো তিনি সেই মসজিদের ভিতরে যান এবং সেখানে যে রাসেল ভাই মসজিদের ভিতরে যে সেখানে কল থেকে পানি নিয়ে পানি খান, যেহেতু তার অনেক পিপাসা লেগেছিল। তো পানি খেয়ে তিনি যখন ওই মসজিদ থেকে বের হয়ে আবার বাসার দিকে রওনা দিবেন তো তিনি কিছুক্ষণ পর শুনতে পান যে ফজরের আযান দিচ্ছে। তিনি রাসেল ভাই অনেক অবাক হয়ে যান যে এই সময়ে ফজরের আযান কিভাবে সম্ভব। এখন তো জোর রাত হয়তোবা 12টা বা 12:30 বাজে, আর এই সময় আযান দিচ্ছে কেন? তিনি খুবই অবাক হয়ে যান। কিন্তু রাসেল ভাই যখন তিনি বাসায় যখন বাসার দিকে তার দিকে রওনা হন এবং বাসার কাছাকাছি চলে আসেন তখনই তিনি অনুভব করেন যে চারিদিকে ফর্সা হতে শুরু করেছে, মানে সকালের আলো ফুটতে শুরু করেছে। তিনি খুবই অবাক হয়ে যান যে এটা তার সাথে কি হলো, তিনি সারা রাত তাহলে কোথায় ছিলেন। তার কাছে মনে হলো যে তিনি সর্বোচ্চ 1.5 ঘন্টা আর সব থেকে বেশি 2 ঘন্টা তিনি হেঁটেছেন বা রাস্তা ভুলা খেয়েছেন। কিন্তু এই 11টা থেকে এখন এই ফজর সকাল 5টা-6টা বাজে, এখন এটা কিভাবে সম্ভব? এত সময় তিনি কি করেছেন? তো এরপর তিনি কোনো কিছু চিন্তা না করে বাসায় চলে যান এবং বাসায় যাওয়ার পর যখন তার বউকে তিনি ডাকেন তো মফিজ মিয়ার স্ত্রী যখন আসেন এবং তিনি বিভিন্ন প্রশ্ন করা শুরু করেন যে কি বাবা আপনি সারা রাত কোথায় ছিলেন, আপনার জন্য আমি জেগেছিলাম, আপনি নাই, আর সকালবেলা কোথা থেকে আপনি আসলেন, আর আপনার শরীরের এই অবস্থা কেন, আপনার শরীরে এত ধুলাবেলা কেন? তো এক প্রকার ওনার বউ আর কি তীক্ষ্ণভাবে কোশ্চেনগুলো করতে থাকে। পরে মফিজ মিয়া বলে যে আমাকে প্রশ্ন করো না, আমি অনেক ক্লান্ত, আমি তোমাকে সমস্ত ঘটনা বলতেছি, চুপ করো। তো পরবর্তীতে তিনি ফ্রেশ হন, বাসায় ফ্রেশ হওয়ার পর তিনি তার বউকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং তার বউ অনেক অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। সেখানে বাসার থেকে হাট মাত্র 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার রাস্তায় আসতে নাকি তার সারা রাত চলে গেছে, আর তিনি নাকি কারো বিড়াল দেখেছেন। তো এরপর রাসেল ভাই তিনি চিন্তা করেন, দেখেন যে তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তো সকালে পরবর্তীতে ফ্রেশ ট্রেশ হওয়ার পর তিনি ওই মসজিদের হুজুরের কাছে যান এবং সমস্ত ঘটনা হুজুরকে খুলে বলেন। তো খুলে বলার পর তিনি ওই হুজুর বলে যে চিন্তা করবে না, তোমার আসলে বিপদটা কেটে গিয়েছে, তো তুমি আসলে যে হয়তো বা কোনো ভালো কাজ করেছিল যার কারণে সেই অবয়বটা বা ওই খারাপ বিড়ালটা হয়তো তোমার পিছু করে ছেড়ে দিয়েছে। তো যাই হোক,
তোমার সমস্যা নাই, আমি তোমাকে পানি পাওয়া দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। তো রাসেল ভাই এরপর তিনি আসলে পানি পাওয়া খান এবং এরপর ঠিক হয়ে যান। তো এখানে সোহাগ যেটা আমাকে জানিয়েছে যে রাসেল ভাই ওই ভেলুমতি গ্রামে যে ওই বিড়ালটা নাকি অনেকেই দেখতে পেয়েছে। দেখা যায় যে এই বিষয়ে এই ঘটনাটা খুবই প্রচলিত ওখানে সবার মুখে মুখে, যে ওই সময় 2006 দিকে প্রায় একটা বছর 2006 সালে ওই বিড়ালটা শুধু মফিজ মিয়াকে নয় আরো অনেকেই নাকি দেখেছে, এবং এই ঘটনাটা পুরো গ্রামেই প্রচলিত, যেটা আমাকে সবাই জানিয়েছে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। পরবর্তীতে মফিজ মিয়ার সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন, যদিও তিনি এখন অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু তিনি এখন পর্যন্ত ভালো আছেন। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি রায়হান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শিমুল রাজ ভাই, রাজশাহী থেকে। ঘটনাটি শিমুল সাহেবের বন্ধু আশিক সাহেব ও তার মায়ের সাথে ঘটে যায় বেশ কিছুদিন আগে। তো আমরা এখন চলে যাচ্ছি আশিক সাহেবের বর্ণনাকৃত সেই ঘটনায়। আশিক ভাইয়ের ছোটবেলা থেকে গ্রামের চায়ের দোকানে টিভি দেখার খুব নেশা ছিল। গ্রামের সবার বাড়িতে তখন টিভি ছিল না বলতেই চলে। আশিক ভাইয়ের বাড়িটাও সেরকমই একটা বাড়ি। আর্থিকভাবেও তারা খুব কমই উন্নত ছিল। তাছাড়া আশিক ভাইয়ের মা অনেকদিন যাবতীয় অসুস্থ। সবাই বলে আশিক ভাইয়ের মায়ের মাথায় নাকি সমস্যা আছে। ছোট থেকেই দেখে আসছে আশিক ভাই তার মার যখন সমস্যা দেখা দিত তার মাকে না সবাই শিকল দিয়ে বেঁধে রাখতো একটা মোটা গাছের সাথে। তাই বাসাতে আশিক ভাই তেমন থাকে না। আর কোচিং শেষ করেও টিভি দেখার জন্য ছুটে যেত সেই চায়ের দোকানগুলোতেই। চায়ের দোকানগুলোর লোকগুলো তাকে তেমন কিছুই বলতো না। ছোট মানুষ, টিভি দেখতেছে, দেখুক, ক্ষতি তো আর করছে না। আর সে টিভি দেখে দেখে আশিক ভাইয়ের বাড়ি ফিরতে প্রায় রাতের 11টা বেজে যেত। তো একদিন শনিবার রাত 9টায় বন্ধুদের সাথে কোচিং শেষ করে আশিক ভাইয়ের সাথে থাকা বন্ধুরা যখন যার যার বাড়িতে চলে যায়, আর আশিক ভাইও প্রতিদিনের মতো টিভি দেখতে ঢুকে যায় সেই চায়ের দোকানে। বেশ কিছুক্ষণ টিভি দেখে। টিভি দেখা শেষ করে আশিক ভাই ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে রাতের 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া প্রয়োজন। তাই আশিক ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই উদ্দেশ্যে যখন রাস্তায় হাঁটতেছিলেন তখন তিনি একা একা গুনগুন করে গান গাচ্ছিলেন। আর আশিক ভাই সবসময় যখন রাস্তায় একা একা হাঁটেন তখন মনের অজান্তেই গুনগুন গুনগুন করে সে গান গাওয়াটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ বিপরীত দিক থেকে একটা আসা লোকের প্রতি আশিক ভাইয়ের নজর পড়ে। স্পষ্ট দেখা না গেলেও আশিক ভাই একটু এগিয়ে গিয়ে লোকটাকে দেখতে চায়। খুব সুন্দর একটা লোক, যার মুখে ছিল লম্বা সাদা দাড়ি, পরনে ছিল সাদা আলখেল্লা, আর মাথায় কালোর মাঝে চুমকি বসানো পাগড়ি। পাগড়ির চুমকিগুলোতে যখন চাঁদের আলো পড়ছিল যেন আলোর রশ্মিতে সেই চুমকিগুলো ঝিলমিল ঝিলমিল করে উঠছিল, যেন নবাবী কোনো দরবারশালার একজন কর্মকর্তা তার দিকে হেঁটে আসছে। তার বয়স হবে অনেক বেশি, 70 থেকে 80। তবে এই লোকটাকে আশিক ভাই তার এলাকায় আগে কখনোই দেখে নেই। আশিক ভাই মনে মনে ভাবে, কি হবে এই লোকটা, আর এত রাতে এই দিক দিয়ে কোথায় যাচ্ছে। তাই লোকটা যখন তার সামনে এসে পড়ে তখন আশিক ভাই একটু মনে ভয় নিয়ে সে লোকটাকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সেই লোকটা সম্পূর্ণ সালামের উত্তর দিয়ে আশিক ভাইকে বলেন, ওয়ালাইকুম আসসালাম, এত রাতে কোথায় যাচ্ছ বাবা? আশিক ভাই বলেন, জি মুরব্বি, আমি একটু কোচিং শেষ করে আসছি তো বাড়ির দিকে যাচ্ছি, আর কোচিং শেষ করে আসতে আসতে আমার এত রাতই হয়ে যায়। যেহেতু আলখেল্লা পরা লোক আর বয়সও অনেক বেশি, তাই মনে অজান্তে আশিক ভাই তাকে মুরব্বি বলেই সম্বোধন করে বসেন। আশিক ভাইয়ের কথা শেষ হতে না হতেই সে মুরব্বি বলে, আচ্ছা তাহলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, একা একা এত রাতে বাড়ি যেতে সমস্যা হবে। আশিক ভাই বলেন, না সমস্যা হবে না, আমি চলে যেতে পারবো, প্রায় সময় আমার বাড়ি ফিরতে এমনই সময় হয়, আপনাকে কষ্ট করতে হবে না। আশিক ভাইয়ের উত্তর শুনে সে মুরব্বি বলে, আচ্ছা সাবধানে যেও। সাবধানে যেও বলেই সে মুরব্বি সেখান থেকে চলে যায়, আর আশিক ভাইও বাড়ি চলে যান। আশিক ভাইয়ের মাথায় এমন কোনো কিছুই ছিল না, স্বাভাবিক মানুষের সাথে রাস্তায় দেখা হতেই পারে। পরের দিন ঠিক একই সময় সে মুরব্বির সাথে আবার আশিক ভাইয়ের দেখা হয়। কতদিনের মতো আবারও আশিক ভাই তাকে উদ্দেশ্য করে এক সালাম দেয়, আসসালামু আলাইকুম। এবারও সে মুরব্বি সম্পূর্ণ সালামের উত্তর দেয়। তবে
আজ প্রথমে কিছু না বললেও আশিক ভাই যখন তাকে পাশ কাটিয়ে 2 থেকে 3 কদম সামনে যায়, তখন পিছন থেকে বলেন, এই যে বাবা, শুনছো? আশিক ভাই বলেন, জি। সে মুরব্বী বলেন, বাবা, তোমাকে একটা কথা বলবো। আশিক ভাই বলেন, হ্যাঁ জি মুরব্বী, বলেন, কি বলবেন? তখন সে মুরব্বী বলেন, আচ্ছা, তোমার মা অনেকদিন যাবত অসুস্থ, তাই না? সে হুজুরের এমন কথা শুনে আশিক ভাই রীতিমতো অবাক হয়ে যায়। মায়ের কথা উনি কিভাবে জানেন? আশিক ভাই অবাক হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আম্মা অসুস্থ, কিন্তু আপনি জানেন কিভাবে যে আম্মা অসুস্থ? মুরব্বীটির উত্তরে বলে, আমি সবই জানি। তুমি বলো, তোমার আম্মা অসুস্থ না? তুমি এটার পরিত্রাণ চাও, তাই না? আশিক ভাই বলেন, হ্যাঁ, সমস্যা তো আমার অনেক দিনের, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সে মুরব্বী বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার মায়ের সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু একটা কাজ করতে হবে। আশিক ভাই বলেন, কোন সন্তানই চায় না তার মায়ের অভাব বা মায়ের কষ্ট দূর হোক? তাছাড়া অনেক ডাক্তার কবিরাজকে দেখালাম, অনেকে অনেক কথাই বললো, সেটাও শুনলাম। এই মুরব্বী দেখতেও অনেক বয়স্ক লাগছে, ওনার কথা একটু শুনিয়ে দেখি কি বলেন। তারপর সে মুরব্বীকে উদ্দেশ্য করে আশিক ভাই বলেন, কি করতে হবে বলেন, আমি করব। তারপর সে মুরব্বী কিছু খাবারের নাম বলেন। শুকনো ভাতে যাতে কোনো রকম পানি না থাকে, আর 6টা চিংড়ি মাছ ভাজবা। তবে মনে রাখবা, চিংড়ি মাছ যেন না ভাঙে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। সাবধানে যে চিংড়ি মাছ যেন না ভাঙে, আমি আবারও বললাম। আর এগুলো কোথায় রাখবে জানো? তোমাদের বাড়ির সামনে যে কবরস্থানটা আছে না, সে কবরস্থানের মধ্যে একটা কবর আছে, সে কবরটার সামনে রেখে দিয়ে আসবা। প্রথমে আশিক ভাই সে কবরস্থানে রেখে দিয়ে আসার কথা শুনে একটু ইতস্ত বোধ করে, কবরস্থানে রাখতে হবে কেন? আচ্ছা মুরব্বী, কবরস্থানেই কেন? তখন সে মুরব্বী বলেন, তুমি সেটা বুঝবা না। তুমি যদি তোমার মায়ের সুস্থতা চাও তাহলে সেখানে রেখে এসো। আর শোনো, এই কথা কাউকে বলতে পারবে না। আশিক ভাই তাতে রাজি হয়ে যায়, উত্তরে জানায়, সমস্যা নেই, আমি রেখে আসবো। এ কথা বলে মুরব্বী সেখান থেকে চলে যায়। আর আশিক ভাই বাড়িতে এসে তার মাকে সব খুলে বলে, সে মুরব্বী কি বলেছে, সে মুরব্বী তাকে কি কি পরিত্রাণ দিয়েছে, সবকিছু তার মাকে খুলে বলে। প্রথমে আশিক ভাইয়ের মা একটু ইতস্ত বোধ করে, কে এলো হঠাৎ করে, তাদের সমস্যা কিভাবে জানলো? আশিক ভাই তার মাকে সব কথা শুনে বলে, মা, কতজন তো কত কথাই বললো, এই একটা লোক একটা কথা বলেছে, এটাও শুনে দেখি, হয়তো তোমার সুস্থতা আমরা পেতেও পারি। আশিক ভাইয়ের মা আশিক ভাইয়ের কথা শুনে বলেন, আচ্ছা তুই যেহেতু বলছিস, ঠিক আছে, তো কখন রেখে আসবে? তা আশিক ভাই শুনে বলে, ওহো, এটা তো জিজ্ঞেস করা হয়নি কখন রেখে আসতে হবে। আচ্ছা, তুই ভেবো না, কালকে যখন আবার তার সাথে দেখা হবে আমি জিজ্ঞেস করে নেব যে কখন রেখে আসবো, তাহলেই হবে। কিন্তু পরবর্তীতে সে মুরব্বীর সাথে 2 দিন আশিক ভাইয়ের কোনো দেখা আর হয়নি। অনেক চেষ্টা করেও আশিক ভাই সে মুরব্বীর আর দেখা পায় না। একটু হতাশ হয়ে পড়ে আশিক ভাই নিজের ভিতর। সেদিন সে মুরব্বীর কথা শুনে আশিক ভাই খুব খুশি হয়ে গিয়েছিল, হয়তো এবার তার মায়ের সুস্থতা তারা ফিরে পাবে। তার মাঝে 3য় দিন আবার সে মুরব্বীর সাথে আশিক ভাইয়ের দেখা হয়। আশিক ভাই সালাম দিলে মুরব্বী সে সালামের উত্তর নিয়ে বলে, বাবা, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটা তো তোমার ভালোর জন্যই, তুমি কাজটি করোনি কেন? আশিক ভাই বলেন, মুরব্বী, আসলে কখন দেখে আসবো সেটা তো বলেননি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করি আবার, তারপর সেটা জানা যাবে। কিন্তু গত 2 দিন তো আপনাকে অনেক খোঁজার পরেও আমরা আপনাকে খুঁজে পাইনি। মুরব্বী বলেন, বাবা, তুমি চাইলেই তো আর আমার সাথে দেখা করতে পারবা না, আমি একা মানুষ, কখন কোথায় থাকি নিজেই জানি না। বাদ দাও আমার কথা, তুমি একটা কাজ করো, কাল রাতে 2টার মধ্যে তুমি কবরের পাশে সেখানেই রেখে আসবে এবং কাউকে নিতে পারবে না সেখানে। আর মনে আছে তো, ভাতে যাতে পানি না থাকে আর মাছ যেন না ভাঙে? আশিক ভাই বলল, হ্যাঁ মনে আছে, তবে রাতে 2টায় না হুজুর, আমি পারবো না। মুরব্বী বলেন, কেন? হুজুর, আমার ভয় লাগে, এত রাতে যাইতে পারবো না কবরস্থান, মায়া আমারে মারবো, মায়া আমারে যাইতে দিব না। তো আশিক ভাই এইসব কথা শুনে সে মুরব্বী বলেন, আচ্ছা, তাহলে তুমি মাগরিবের পর আর এশার আগে এই মাঝে যে সময়টা আছে সেই সময় রেখে আসবে। তবে মনে রেখো,
কেউ যদি জিজ্ঞেস করে তোমার হাতে কি আছে এবং তুমি হাতে করে কি নিয়ে যাচ্ছ, এটার কি কোনো উত্তর কিন্তু কাউকে দিতে পারবে না এবং বলতেও পারবে না তুমি কোথায় নিয়ে যাচ্ছ। খেয়াল রাখবে, আবারও বললাম, ভাতে যাতে পানি না থাকে আর মাছ যেন না ভাঙে। আর যে বাটি নিয়ে যাবে সে বাটি ফেরত আনার কোনো চেষ্টা করবে না, ওখানেই রেখে আসতে হবে। আশিক ভাই বললো, ঠিক আছে মুরব্বী, আমি রেখে আসবো। আশিক ভাইয়ের কথা শুনে এইবারও আর মুরব্বী কিছু বলে না। আবারও নিজের কথা যখন শেষ হয় সে হাঁটা শুরু করলো এবং একটা সময় সে চলে যায় সেখান থেকে। আশিক ভাই বাড়িতে এসে তার মাকে সেই বিষয়টি খুলে বলে। আশিক ভাইয়ের মা বলেন, ঠিক আছে, আমি কাল সকালে বাজারে গিয়ে ছোট বড় চিংড়ি মাছ আর একটা বাটি কিনে এনে মাছ রান্না করে রাখবো। আর তোর তো স্কুল থেকে বাড়ি ফিরতে বিকাল হয়ে যায়, তাই তুই আসার পরে আমি ভাত রান্না করব, না হলে গরমের দিন ভাত নষ্ট হয়ে যাবে রে। আশিক ভাই মাথা নাড়িয়ে তার মাকে সম্মতি দিয়ে সেই রাতের মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন আশিক ভাই স্কুল শেষ করে বাড়িতে চলে আসে। এসে দেখে তার মা মাছ আর বাটি কিনে এনেছে। আশিক ভাইও চিন্তা করে সন্ধ্যাবেলা যখন সে কোচিং এ যাবে, সে কোচিং এ যাওয়ার সময় সে কবরস্থানে খাবারগুলো রেখে দিয়ে তারপর সে কোচিং এ চলে যাবে। তো সন্ধ্যা হয়, আশিক ভাই খাবারগুলো নিয়ে বেরিয়ে পড়ে। একটা সময় কবরস্থানে যেখানে সে মুরব্বী বলেছিল সেইখানে সে খাবারগুলো রেখে আশিক ভাই কোচিং এ চলে যায়। রাতে কোচিং শেষ করে প্রতিদিনের মতো আশিক ভাই টিভি দেখতে বসে পড়ে। টিভি দেখার সময় আশিক ভাই মনে মনে খুব ভাবতে থাকে, আচ্ছা খাবারগুলো যে রেখে আসলাম, এই খাবারগুলো কি কেউ খেলো? খাবারগুলো কি সেখানে আছে, নাকি সে মুরব্বী নিজে ক্ষুধার যন্ত্রণা মেটাতে আমার কাছে মিথ্যা কথা বলেছে? সে এত কিছু ভেবে সোজা কবরস্থানের দিকে সেখান থেকে বের হয়ে রওনা দেয়। কবরস্থানের ভিতরে প্রবেশ করে সে বাটিটা সে দেখতে পায় এবং এখন চিন্তা করে যে খাবারগুলো কি বাটির মধ্যে আছে কিনা। সেখানে গিয়ে বাটিটার উপরে হাত দিবে, এমন সময় আশিক ভাইয়ের পিছন থেকে একজন কেউ বলে ওঠে, সাবধান, ওটায় হাত দিলে তোমার ক্ষতি হবে। আশিক ভাই থতমত খেয়ে পিছনে ঘুরে এবং ঘুরে দেখে অনেকগুলো মানুষ। এত মানুষ যা গুণে শেষ করা যাবে না, কিন্তু সবার পিছনের দিকটাই দেখা যাচ্ছিল। আশিক ভাই কারো মুখ দেখতে পাচ্ছে না, কারো মুখ সেখানে দেখা যাচ্ছে না। আশিক ভাই জিজ্ঞেস করে, আপনারা কে আর সবাই ওদিকে কেন ঘুরে আছেন? উত্তরে তাদের মাঝখান থেকে একজন বলে, আমরা এই কবরস্থানেই থাকি, তুমি আমাদের দেখলে ভয় পাবা, তাই আমরা ওদিক ঘুরে আছি। আর তুমি উত্তর দাও, তুমি এখানে কেন এসেছো? জলদি এখান থেকে চলে যাও, না হলে তোমার অনেক বড় বিপদ এবং তোমার অনেক বড় ক্ষতিও হতে পারে। আশিক ভাই বলেন, আমি এখানে খাবার রেখে গিয়েছিলাম, এটা দেখতে এসেছি আছে কিনা, আর আমার যা হবে তা হবে, আমি এগুলো ডরাই না। আপনার মুখ দেখেন তো, আপনি কেডা? আমি জানি আপনি ওই মুরব্বী যে আমার খাবার আনতে বলছিল। তখন সেখান থেকে সে লোকটা উত্তর দেন যে, আমি আলী, আর তোমাকে যে খাবার আনতে বলেছিল সে আমার ভাই হুরাইরা। আশিক ভাই এসব কিচ্ছু বিশ্বাস করে, কি এর আলী, কি সের হুরাইরা, আর আপনারা করতে এসেছেন, আর এত লোক নিয়ে এখানে এসে দাঁড়াইছেন কেন? আমি কি কিছু করছি? তো সে আলী তখন আশিক ভাইকে বলে, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তোমাকে বলা হয়েছে এখান থেকে চলে যেতে, তুমি এখান থেকে দ্রুত চলে যাও, না হলে কিন্তু আমি আবার বলছি তোমার ক্ষতি হবে। আশিক ভাই এগুলো কোনো কিছু বিশ্বাস না করে সে লোকটাকে ধরতে যাবে, এমন সময় সে লোকটা রাগান্বিত হয়ে আশিক ভাইয়ের দিকে ঘুরে। আশিক ভাইয়ের দিকে ঘুরতে আশিক ভাই যা দেখতে পায় তা হলো মুখের এক পাশ পোড়া, বাম পাশের চোখ সাদা, চোখের মধ্যে মনি নেই। এরপর আশিক ভাইয়ের কিচ্ছু মনে নেই, অজ্ঞান হয়ে সেখানে পড়ে থাকে। পরে আশিক ভাই নিজেকে আবিষ্কার করে সে তার ঘরের মধ্যে শুয়ে আছে। আশিক ভাই একটু জ্ঞান ফেরার পর যখন সে তার নিজের ঘরের মধ্যে নিজেকে পায়, সে সবাইকে জিজ্ঞেস করে, আমাকে কোথায় খুঁজে পেলে? আশিক ভাই মা বলেন, রাত যখন 12টা পার হয়ে যায় কিন্তু আশিক ভাই বাড়িতে আসে না। তারা ভাবেন আশিক ভাই রাতে 12টা পর্যন্ত এখনো সে চায়ের দোকানে বসে বসে টিভি দেখছেন। তাই আশিক ভাইকে নিয়ে আসার জন্য আশিক ভাইয়ের মা আর ছোট চাচা দুজনে বাজারের দিকে যান, কিন্তু আশিক ভাইকে বাজারে পাওয়া যায় না, টিভির সবগুলো দোকান তখন বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর তারা যখন স্কুলের গেটে যান, সেখানে গিয়ে দেখেন আশিক ভাই স্কুলের গেটের এক আম গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আশিক ভাই সবকিছু শুনে নিজে নিজে চিন্তা করতে থাকেন, সে তো কবরস্থানে ছিল, তাহলে স্কুলের গেটের আম গাছের নিচে সে কিভাবে গেল? এবং সব শুনেও চুপ থেকে সে আর কিছুই বলে না তার সাথে গত রাতে কি হয়েছে। এদিকে আশিক ভাইয়ের গায়ে প্রচন্ড জ্বর ছিল। কয়েকদিনের মধ্যে আশিক ভাই সুস্থ হয়ে যায়।
এবারে আশিক ভাইয়ের সাথে তেমন কোনো সমস্যা হয় না, আর সে মুরব্বীরও দেখা হয় না। কিন্তু এদিকে সমস্যা বাদে অন্য একটা, আশিক ভাইয়ের মায়ের অসুস্থতা আবার বেড়ে যায়। এবার আশিক ভাইয়ের মা একটু বেশি অস্বাভাবিক আচরণ শুরু করে। তাই আশিক ভাইয়ের মায়ের অবস্থা বেশি খারাপ হয়। আশিক ভাই তার বাবাকে ঢাকায় ফোন করে আশিক ভাইয়ের বাবাকে আশিক ভাই বলেন তার মায়ের আবারও সমস্যা দেখা দিয়েছে, এবার আগের থেকে অনেক বেশি, তাই যত দ্রুত সম্ভব যেন তার বাবা বাড়িতে চলে আসে। আশিক ভাইয়ের বাবা তার স্ত্রীর এমন কথা শুনে সাথে সাথেই গ্রামে চলে আসেন। আবারও ডাক্তার কবিরাজ দেখানো হলেও কোনো লাভ হয় না। অবস্থা আরো বেশি খারাপ হতে থাকলে এক পর্যায়ে তারা তাকে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং ঢাকায় নিয়ে এসে ঢাকার স্বনামধন্য এক মেডিকেলে তাকে ভর্তি করানো হয়। 3 দিনের মধ্যেই আশিক ভাইয়ের মা ভোর 4টার দিকে মারা যায়। অনেক কান্নাকাটি শুরু করে আশিক ভাই। নিজের মায়ের এমন অকাল মৃত্যুতে আশিক ভাই যেন মেনে নিতে পারছে না, ভেঙে পড়েছিল আশিক ভাই। সবাই তাকে বুঝিয়ে সুঝিয়ে আশিক ভাইয়ের মায়ের লাশ নিয়ে আশিক ভাইরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন প্রায় বিকাল হয়ে যায়। আশিক ভাইয়েরা গাড়িতে করে কিছু দূর আসতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এমন বৃষ্টি হচ্ছিল যা 10 হাত সামনে কিছু দেখার মতো অবস্থা ছিল না। তখন তারা রাস্তার এক সাইডে গাড়িটা রেখে অপেক্ষা করতে থাকে বৃষ্টি কমার। কিছুক্ষণ পর বৃষ্টি স্বাভাবিক হলে আবার রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। আশিক ভাইয়ের বাড়িতে ঢাকা থেকে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। তো আশিক ভাইয়েরা সেই ঘাটে এসে পৌঁছায় তখন বিকাল প্রায় আনুমানিক 5টা কি 6টা বাজে। ঘাটের ওপারে এসে আবার কিছু দূর যেতেই আগের মতো বৃষ্টি। আসলে বর্ষাকাল তো, বৃষ্টি কখন আসে আর কখন শেষ হয় কেউ কিছু বলতে পারে না। এদিকে তেমন বাড়ি ঘরও ছিল না, গ্রামের রাস্তা, মাঝখান দিয়ে শুধু 2 পাশে বাগান আর বাগান, আর সে বাগানগুলো ছিল 5 আবারও তুমুল বৃষ্টিতে আশিক ভাইয়ের কোনো উপায় না পেয়ে গাড়িটা একটা বাজার ইঞ্জিন নিয়ে দাঁড়া করায়। 10 মিনিটের ভিতর সে বৃষ্টি থেমে গেলে গাড়ি ছাড়বে এমন সময় আশিক ভাইয়ের নাম ধরে কোন এক ব্যক্তি ডাকাডাকি শুরু করে, আশিক, 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 বাবা এদিকে আসো তো। আশিক ভাই গাড়ির বাইরে তাকিয়ে দেখে সে মুরব্বী, যে মুরব্বীকে সে তার গ্রামে দেখেছিল, যে মুরব্বী তাকে কবরস্থানে খাবার রাখতে বলে এসেছিল। আশিক ভাই দেখেন সে মুরব্বী দাঁড়িয়ে আছে বাঁশবাগানের বেশ দূরে। আশিক ভাই গাড়ি থেকে নেমে সোজা তার দিকে হাঁটা শুরু করে। যত হাঁটছে মুরব্বী তার থেকে ততটাই দূরে পিছনে যাচ্ছে। আশিক ভাই জিজ্ঞেস করলো একটা সময় সামনে যে, আমাকে কেন রেখেছেন? সে মুরব্বী বলে, এই পথ দিয়ে যেও না, এই পথ দিয়ে গেলে তোমাদের ক্ষতি হবে। আশিক ভাই বলে, কি হবে? যা ক্ষতি হবে তো তা হয়ে গেছে, আমরা তো আর বাইচা নাই। সে মুরব্বী বলে, তোমাকে তো এর আগে আমি না করছিলাম, বাটি যেন ফেরত না আনো, কিন্তু তুমি কি আমার কথা শুনেছিলে? তুমি আমার কথা শুনো নাই, তুমি গিয়েছিলে কবরস্থানে বাটি ফেরত আনার জন্য, আর আজ তোমার সেই ভুলের জন্য তোমার মা মারা গেছে। আর এখন আমি আবারও তোমাকে বারণ করছি রাস্তা দিয়ে যেতে না, কিন্তু তুমি আমার কথা শুনছো না, তুমি আজও সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা বলছো। আমার সাবধান করার দরকার ছিল, আমি সাবধান করেছি, তোমাকে আমার ভালো লাগতো তাই আমি তোমাকে সাবধান করলাম আবারও। এটা বলে মুরব্বীর চোখের পলকে হারিয়ে যায়। হঠাৎ আশিক ভাই মুরব্বীকে আবার ডাকতে থাকে, এমন সময় তার গালে একটা চড়ের শব্দ পাইছে। আশিক ভাই তখন কিছুই বুঝতে পারে না কি হলো তার সাথে। ওরা তার চাচা বলে, তোর শরীরে এত শক্তি কোথা থেকে আসলো রে আশিক? 3 জন মিলে তোরা ধরে রাখতে পারতেছি না, আর হুজুরকে তুই হুজুর হুজুর করে কারা ডাকতেছিলি? আশিক ভাই বুঝতে পারছিল যে তার সাথে কোনো একটা কিছু হচ্ছে, তাই আশিক ভাই কোনো কিছু না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসে। পরিবারের বাকিরা ভেবে নিয়েছে আশিক ভাই তার মায়ের জন্য চিন্তা করছিল তাই এমন হচ্ছে। তো যাই হোক, সামনে এগোতে একটা বড় মোটা গাছ আশিক ভাইয়ের সামনে পড়ে। আশিক ভাই দেখে যে রাস্তাটা সম্পূর্ণ বন্ধ। এই মোটা গাছ টপকিয়ে অ্যাম্বুলেন্সে করে মায়ের লাশ নিয়ে তারা আর সামনে যেতে পারবে না। তারা সেখানে বৃথা কিছুক্ষণ চেষ্টাও করে সে গাছের গুড়িটা সরানোর জন্য, কিন্তু তারা কেউই সেটাতে সফল হয় না। তাই তারা গাড়ি ঘুরিয়ে পিছন থেকে অন্য রাস্তা ধরে তারা তাদের বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে এসে তারা তার মায়ের লাশ দাফন কাফন শেষ করে। আশিক ভাইয়ের এরপরে আর কোনোদিন সে মুরব্বীর সাথে দেখা হয় না। আশিক ভাই বলেন, তোর মায়ের যে রুমে থাকতেন সে রুমে আর কেউ কখনো ঘুমাইতে পারে না। অনেক ধরনের আওয়াজ সে রুমের খাট থেকে আসে, সে রুম থেকে বিভিন্ন ভয়ানক আওয়াজ আসা শুরু করে। আর খাটে কেউ ঘুমালে মনে হয় খাট থেকে কেউ তাকে ফেলে দেবে। সেই রুমটা সবার কাছে পরিত্যক্ত ঘোষণাই হয়ে যায়। বলতে গেলে সেই রুমটার কাছেও কেউ যায় না, ভয় রাতের বেলা বন্ধ করে রাখা হয় সেই রুম। আর আশিক ভাই ঢাকায় চলে আসে চাকরি করতে। আশিক ভাই এটা বলেন, সেদিন তার মাকে দাফন করার পর সে মুরব্বীর সাথে আর কখনো দেখা হয়নি। ঢাকা থেকে যখন সে বাড়িতে যায় প্রায় সময় সে রাতে
রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে সেই মুরব্বীকে একটা পলক হলেও দেখার জন্য, কিন্তু আশিক ভাই আর কখনোই তাকে দেখতে পায়নি। পরবর্তীতে সে মুরব্বীর কথা আশিক ভাই তার এলাকার এক ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলে সে এলাকার এক ইমাম সাহেব বলেন যে হয়তো কোনো ভালো জিন বা ভালো কোনো কিছু তোমাকে দেখে তোমার এই অবস্থার জন্য বা তোমার এই মায়ের অবস্থার জন্য তোমাকে সাবধান করতে এসেছিলেন এবং তোমাদেরকে পরিত্রাণ করতে বলেছিলেন, কিন্তু তোমার কিছু ভুলের জন্য এবং তোমার কৌতূহলের জন্য তুমি সেই পরিত্রাণটা করতে পারোনি, যার ফলে তোমার মা মারা গেছে। সে তার কাজ শেষ করেছে, তাই তোমাকে আর সে কখনোই হয়তো দেখা দিবে না। তো এতে আশিক ভাই খুব মনোক্ষুণ্ণ হন যে একটা সুযোগ পেয়েও সে হারালেন, তার মাকে সুস্থ করতে সে আর পারল না। তাই আশিক ভাই নিজেকে আজও অপরাধী বলে মনে করেন। এই ছিল শিমুল ভাই সংগ্রহ করা আশিক ভাইয়ের ঘটনা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন। এখন যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমনিরহাটের দুর্গাপুরের একটি ঘটনা। তো প্রথমে আমি আমার পরিচয় সেরে নিচ্ছি। আমার নাম হচ্ছে রিপন, আমি লালমনিরহাট থেকেই বলতেছি। তো যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তার নাম হলো আরিফ, আর যার সাথে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আরিফের চাচা, আপন চাচা, তার নাম হচ্ছে সজীব। আর সেই সজীব চাচার হলো স্ত্রীর সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। এখন আমি সেই ঘটনাটাই শেয়ার করব। তো আমি কোনো কথা নেই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ওই সজীব চাচার বউয়ের বাড়ি হচ্ছে লালমনিরহাটের কোনো শহরে হলো আশেপাশে কোথাও কোনো একটা জায়গায়। তো সমস্ত কারণে একজাক্টলি লোকেশনগুলো আমি হাইড করতেছি। তো ওই চাচির বাড়ি হচ্ছে শহরের আশেপাশে। তো শহরের আশেপাশের জায়গাগুলোতে মানুষ একটু শহর পছন্দ করে বেশি। তো ওনার কোনো একটা কারণে বা ওনার পরিবারের কারণে ওনার বিয়ে হয়ে যায় দুর্গাপুরের হলো মতো একটা ঘিঞ্জি এলাকায়। এটা ঘিঞ্জি বলতে হলো প্রত্যন্ত একটা গ্রামীণ এলাকায়। আসলে দুর্গাপুর জায়গাটা ঘটনাটা যেহেতু আজ থেকে প্রায় 25 বছর আগে, 2001-এর ওই দিকে, সেই সময়কার দুর্গাপুর আর এখনকার দুর্গাপুর কিন্তু রাত দিন পার্থক্য। কারণ সে সময় বাড়ির পরিমাণ এতই কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি, প্রায় 1/2 কিলোমিটার, 1 কিলোমিটার, এমনকি 2 কিলোমিটার পর পর বাড়ি দেখা যায়। তো ওই দুর্গাপুরের ওই জায়গাগুলো সে সময় প্রচুর পরিমাণে ঘন জঙ্গল ছিল। আমার যতদূর মনে আছে, আমিও ছোটবেলায় গিয়েছিলাম ওই দুর্গাপুরে। আমি দেখেছি প্রচুর পরিমাণ মানে জঙ্গল, ঘন জঙ্গল দিয়ে ভরপুর রাস্তাঘাটগুলো, এবং রাস্তাঘাটগুলো বাদ দিয়ে বিশেষ করে বাগানগুলো এবং বাঁশঝড়গুলো প্রচুর পরিমাণ ছিল। তো এরকম একটা পরিবেশে ওই সজীব চাচার বউয়ের বিয়ে হয়। তো ওনার নাম আসলে আমি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেছি তিন্নি। তো ওই সজীব চাচার বউয়ের নাম আমরা মনে করি যে তিন্নি। তো ওই তিন্নি চাচি যেহেতু গ্রামে শহরের আশেপাশে থাকতেন, তো দেখা যায় যে ওই জায়গাগুলো তো এরকম ছিল না, আশেপাশে শহরের আশেপাশে জায়গাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো দেখা যায় যে তিনি সেরকম একটা জায়গার থেকে এই নতুন একটা পরিবেশে এসে আসলে ওনার খাপ খাইতে অনেক সময় লেগেছিল। আর একটা আসলে ভাই ওই সজীব চাচারা ছিলেন হচ্ছে 5 ভাই 2 বোন। তো ওই সজীব চাচা ছিলেন সবার ছোট বড় বলতে, যিনি সবার ছোট ছিলেন তার আর কি এক উভয় আর কি, উনি আর কি এক কথা 4 নম্বর ছিলেন। তো দেখা যায় যে অনেকগুলো ভাই হওয়ার কারণে বিয়ে করার পর তাদেরকে সবাইকে আলাদা আলাদা বাড়ি করতে হয়। তো এই সজীব চাচাকে আলাদাভাবে তার বাবা জমি দেন, বলেন যে তুই এইখানে বাড়ি করে নে। তো উনি হলো যেহেতু কাজ টাজ করে কিছু টাকা জমিয়েছেন এবং সেই টাকা দিয়ে তিনি সেই জমির মধ্যে দেখা যায় যে একটা রাস্তার সাথে ওই একটা জঙ্গল, একটা ঘন একটা জঙ্গল তিনি পরিষ্কার করেন, লোক দিয়ে পরিষ্কার করার পর তিনি সেখানে বাড়ি বানার প্রস্তুতি নেন। তো রাসেল ভাই এই বাড়ি বানার প্রস্তুতি নিতে তিনি যেটা অনুভব করেন যে তাকে আসলে স্বপ্ন দেখানো হয়, কোনো একটা অদৃশ্য স্বপ্ন অবয়ব তাকে এসে বলতেছে তুই অন্য কোথাও বাড়ি কর, এখানে বাড়ি করবি না, এখানে যদি বাড়ি করিস তাহলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। তো তিনি আসলে এটা আসলে জাস্ট হয়তো বাড়ি করার যে একটা টেনশন, এই চিন্তা ভাবনা তার মাথায় ছিল যে বাড়ি করতে হবে, তার নতুন বাড়িতে উঠতে হবে। তো তিনি প্রথমে ভাবেন যে হয়তো বাড়ি করার টেনশনের কারণে হয়তো তিনি এই ধরনের ভুলভাল স্বপ্ন দেখেছেন। তো তিনি এই স্বপ্নের তোয়াক্কা না করে তিনি সেখানে
পুরোদমে বাড়ি করার জন্য লোক লাগিয়ে দেন এবং তিনি যথারীতি বাড়িটা করেই ফেলেন। তো বাড়ি করার পর তিনি হলো সেই বাসাতে তার নতুন বউকে নিয়ে ওঠেন এবং ওঠার পর রাসেল ভাই প্রথম প্রায় 1 মাস কোনো কিছুই হচ্ছিল না, কোনো সমস্যা হচ্ছিল না। তো দেখা যায় যে দ্বিতীয় মাসে যে সমস্যা শুরু হয়, যখন ওই তিনি হলো চাচি প্রেগনেন্ট হন, এই প্রেগনেন্ট হওয়ার পরবর্তীতেই সমস্যা দেখা দেয় এবং তিনি ওই সজিত চাচাকে স্বপ্ন দেখা শুরু করেন যে ওনার যে বউ যে প্রেগনেন্ট হয়েছে, যে বাচ্চা পেটে এসেছে, সেই বাচ্চাটাকে তিনি নিয়ে যাবেন, সে বাচ্চাটাকে তিনি পৃথিবীতে আলো দেখতে দেবেন না। এই ধরনের স্বপ্নগুলো তিনি দেখতে শুরু করেন যে তিনি হলো কথা রাখেননি, কথা শোনেননি, এই জন্য প্রতিশোধ নেবেন সেই অভাবটা। তো রাসেল ভাই প্রথম তিনি এগুলো ভেবেছিলেন যে হয়তো বা নতুন অতিথি এসেছে, যার কারণে হয়তো এটা টেনশনে তিনি ভুলভাল স্বপ্ন দেখতেছেন। তিনি আসলে যা কিছু স্বপ্ন দেখতেছেন সবকিছু তিনি মনের আন্দাজ বা তিনি আসলে উল্টা পাল্টাই ভেবেছিলেন। তো রাসেল ভাই প্রথম যে সন্তানটা তাদের যখন প্রায় 9 মাস হয়ে গেছে, ডেলিভারির সময় হবে, রাসেল ভাই তো প্রথম সন্তানটা যখন প্রসব করেন চাচি, সেই সময় তিনি দেখেন যে সেই সময় বাচ্চাটা বেঁচে নেই, সেটা মারা গিয়েছে। তো তিনি বেশ অবাক হন যে চাচি একদম ঠিকঠাক ছিল, সুস্থ ছিল, অথচ তিনি সুস্থ থাকার ফলে কিভাবে একটা মৃত বাচ্চা প্রসব করতে পারেন। তো এটা তিনি প্রথম নর্মালি ভেবেছিলেন। তো রাসেল ভাই এরপরে তাদের জীবন চলতেই থাকে এবং সেই সাথে তারা ওই চাচি অনেক কিছু সেই বাড়িতে অনুভব করেন। রাতের বেলা যখন চাচা বাসায় থাকে না, সেই সময় বাড়ির উপর মৃদু মৃদু হলো ইটের তলা দিয়ে তাদের, ইটে বলতে মাটির তলা দিয়ে তাদের টিনের উপর ঢিল মারে, ঠিক আছে। তারপরে হলো তিনি যখন কলের পাড়ে যান, সেখানে যাওয়ার পর মনে হয় যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মানে তিনি অনেক কিছু অবলোকন করেছেন যেগুলো আসলে তিনি ওইভাবে ভয় পান নাই, যার কারণে আসলে চাচার সাথে শেয়ার করেন নাই। তো তাদের এই প্রথম সন্তানটা মারা যাওয়ার পর তো পরবর্তীতে দেখা যায় যে আরো তারা সমস্যার সৃষ্টি হয়। দেখা যায় যে চাচা বাসায় থাকার পরেও তারা যখন ঘুমাচ্ছেন গভীর রাতে, তারা অনুভব করেন যে তাদের বাড়ির উপরে মাটির ডরা দিয়ে কেউ ঢিল মারতেছে। তারপর চাচি যখন প্রকৃতি সারা দিতে বা চাচা যখন প্রকৃতি সারা দিতে বাইরে যান, সেই সময় টয়লেটগুলো বাইরেই ছিল। তো বাইরে যাওয়ার সময় তারা অনুভব করেন যে তাদের জন্য ওই ওয়াশরুমের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, তাদেরকে কেউ ফলো করতেছে, তাদের হাঁটার শব্দগুলো যেন প্রতিধ্বনি হয়, তাদের কাছে ফিরে আসতেছে। এরকম অনেক কিছু তারা অনুভব করেন। তো এগুলো অনুভব করার পর থেকে তাদের মধ্যে একটা ভয়ের কাজ করে এবং এই ভয়ের কাজ করতে করতে রাসেল ভাই তাদের দ্বিতীয় সন্তান ওই চাচি কনসেপ্ট করে এবং এই কনসেপ্ট করার পরবর্তীতে তিনি চাচি এবং চাচা দুজনেই সেম স্বপ্ন দেখতে শুরু করেন এবং এটা দেখার পর আসলে তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান যে প্রথম সন্তানটা তারা আসলে পাননি এবং দ্বিতীয় সন্তানটার বেলাও যদি আগের মতো হয়ে যায়, এবং এই ভয়ে তারা একটা হুজুরের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং পরবর্তীতে তারা একটা হুজুরের কাছে যান এবং তিনি সমস্ত ঘটনাগুলো শেয়ার করেন। তো এই সজীব চাচা সমস্ত ঘটনাগুলো শেয়ার করার পর সেই হুজুর যখন সেই বাড়িতে আসেন এবং এসে বলেন যে আসলে আমি আসলে এটা কোনো চিকিৎসা দিতে পারবো না, আপনারা কোনো ভালো কোনো কবিরাজের কাছে যান, হয়তো এটাই ভালো হবে। তো পরবর্তীতে একজন কবিরাজকে নিয়ে আসা হয়। তো সেই কবিরাজ বাসায় এসেই বুঝতে পারেন যে এখানে এই ভিটাটা ছিল আসলে অনেক আগে একটা কবরস্থান ছিল। তো এটা অনেকদিন এখানে আসলে মানুষকে কবর না দেওয়ার কারণে এই জায়গাটা ঘন জঙ্গলে পরিণত হয়। তো এই পরবর্তীতে মানুষ একবারে ভুলেই যায় যে এটা কবরস্থান ছিল, অনেক আগে নাকি এটা কবরস্থান ছিল, প্রায় 100 বছর আগে। তো সেই কবিরাজের কথা শুনে তারা একটু ভয়ই পায় যে তারা একটা কবরস্থানের উপরে বাড়ি করেছে। তো সেই কবিরাজ বলে যে দেখো এখানে শুধু একটা অবয়ব না বা একটা জিন না, এখানে অনেকগুলো জিন থাকে, হয়তোবা তোমার যে বাড়িটা করেছো থাকার ঘরটা, সেই থাকার ঘরটার উপরে সেই জিনটার বাড়ি ছিল বা থাকার জায়গা ছিল, তোমরা সেটা ধ্বংস করে বাড়িটা বানিয়েছো। তো তোমাদের ভালো হবে তোমরা যদি জায়গাটা পরিবর্তন করো, তাহলে ভালো হবে। তোমরা এই জায়গাটা ছেড়ে দিয়ে পাশের জায়গাতেই তোমরা বাড়ি করো, তাহলে সেটা ভালো হবে। তো সেই কবিরাজের কথা শুনেই তারা হলো সেই বাড়িটা এক প্রকার বাধ্য হয়ে বাড়িটা ছেড়ে দেয় এবং বাড়িটা ভেঙে ফেলে এবং পাশে হলো আবার নতুন করে মাটি কেটে তারা সেখানে বাড়ি করে। তো এরপর থেকে রাসেল ভাই সেই সজীব চাচা এবং চাচির সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে নাই, যেটা আরিফ জানিয়েছে।
এরপর থেকে তারা ওই জায়গাটা পারিবারিক কবরস্থান হিসেবে তারা ঘিরে দেয় এবং পরবর্তীতে তাদের পরিবারের আসলে কেউ মারা গেলে বা তাদের বংশে কেউ মারা গেলে তারা সেখানে কবর দেয় এবং সেটা এখন পর্যন্ত সেই জায়গাটা কবরস্থান নামেই পরিচিত। তো রাসেল ভাই, এটাই ছিল আরিফের ঘটনা। আমার কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছে। আসলে রাসেল ভাই গ্রামের ঘটনাগুলোই অনেক সুন্দর। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।